প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পড়তে যাচ্ছি তড়িৎ প্রবাহের চুম্বকীয় চুম্বকত্ব এর লেকচার 3। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতেছিলা যে কবে আমাদের এই লেকচার 3 আসবে। সো যে কোনো কারণে একটু ব্যস্ততার কারণে আমরা লেকচার 3টা দিতে পারতেছিলাম না। তো আজকেই ওই ক্লাসটা হতে যাচ্ছে, তাহলে চলো শুরু করা যাক। আমি আশা করতেছি তোমরা প্রথম 2টা লেকচার সবাই করে আসছো, এবং অবশ্যই আমি আবারও বলে রাখতেছি, অবশ্যই একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস খুবই সুন্দরভাবে সম্পর্কিত। সো যদি কেউ আগের 2টা ক্লাস করে না থাকো, তাহলে অবশ্যই আগের 2টা ক্লাস করে আসো। আর এই চ্যাপ্টারের পিডিএফ যেটা তোমরা অনেকে বলতেছিলে, আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে চলো শুরু করা যাক। আমি প্রথমত গত 2 ক্লাসে যা পড়াইছিলাম ওইখান থেকে কিছু একটা অংশ একটু রিপিট করব। তাহলে আমরা শিখতে যাচ্ছি তড়িৎ প্রবাহের চুম্বকীয় চুম্বকত্ব এর ক্লাস 3। আমরা গত ক্লাসে এমন কিছু একটা পড়তেছিলাম, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যখন একটা আদান গতিশীল হয়, তাহলে ওই চুম্বক ক্ষেত্রটা আদানের উপর একটা বল প্রয়োগ করে, এবং চুম্বক ক্ষেত্র আদানের উপর কতটুকু বল প্রয়োগ করে যদি তার ম্যাগনিটিউড বা মানটা বের করতে হয়, তাহলে মান বের করার ইকুয়েশন হচ্ছে এফ ইজিক্যাল টু হচ্ছে কিউ বি সাইন থিটা। এফ ইজিক্যাল টু আমরা কি জানতাম, কিউ বি সাইন থিটা, যেখানে কিউটা হচ্ছে কতটুকু চার্জ গতিশীল, কত বেগে গতিশীল চুম্বক ক্ষেত্রের মানটা, যেটা আগে থেকে সৃষ্টি করা, এবং থিটাটা হচ্ছে এই বেগ এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এবং এটার ভেক্টর ফরম্যাটটা হচ্ছে এমন, আমরা ভেক্টর ফরম্যাটে এভাবে লিখতে পারি এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এবং এই ক্ষেত্রে অবশ্যই তাদের সিকোয়েন্স ব্রেক করা যাবে না, মানে আমরা চাইলে বি ক্রস বি লিখতে পারি না, তোমাকে অবশ্যই ভি ক্রস বি লিখতে হবে। এবং এটা ছিল বায়োট-সেভার্টের সূত্র, যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন তার পাশে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হতে যদি বের করতে হয়, তাহলে আমরা জানতাম ডিভি ইজিক্যাল টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই 4 স্কয়ার, যেখানে মিউ নটের মান হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা। এটা একটু বলা দরকার যে এটা শূন্য মাধ্যমের জন্য প্রযোজ্য, যেখানে মিউ নট বাই 4 পাইয়ের মান হচ্ছে 10^7, এককটা হচ্ছে টেসলা মিটার পার এম্পিয়ার। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখো। তাহলে এই যে মিউ নট মানে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, তার মান হচ্ছে 4 পাই ইন্টু 10^7, এই যে 4 পাইয়ের এই পাশে নিয়ে এসে 4 পাই ইন্টু 10^7, এবং তার এককটা হচ্ছে টেসলা মিটার পার এম্পিয়ার। আমরা যদি এটা ক্যালকুলেটর চাপি 4 পাই ইন্টু 10^7 বলা যাবে 1.26 ইন্টু 10^6 টেসলা মিটার পার এম্পিয়ার। তো আমরা গত ক্লাসে মেবি লরেন্স বল সম্পর্কে একটু বলতেছিলাম, আমি আবার একটু বলে ফেলি। লরেন্স বল হচ্ছে ওই বল যে আমরা দেখতেছিলাম কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি একটা আদান গতিশীল হয়, কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি একটা আদান গতিশীল হয়, তাহলে চুম্বক ক্ষেত্র তার উপর অবশ্যই একটা বল প্রয়োগ করবে। আমি যদি বলি তোমাদেরকে, প্রথমেই বলে দিলাম যে আচ্ছা আমরা এখানে একটা চুম্বক ক্ষেত্র আগে থেকে সৃষ্টি করে রাখলাম। এখন এই যে এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, এটা কীভাবে সৃষ্টি করা হয়েছে এটা প্রশ্ন হলো না, এটা আগে থেকেই সামহাও সৃষ্টি করে রাখা হতে পারে। এখানে একটা আসলে একটা স্থায়ী চুম্বকরে রেখে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করা হয়েছে। এখন এখানে যদি চুম্বক ক্ষেত্র থাকে এবং এখানে যদি কোনো একটা আদান গতিশীল হয়, ধরে নিচ্ছি কিউ আদান ভি বেগের গতিশীল হচ্ছে, এবং এখানে যে চুম্বক ক্ষেত্রটা আগে থেকে সৃষ্টি করা, এই চুম্বক ক্ষেত্রের মান যদি হয় বি, তাহলে এই চুম্বক ক্ষেত্র আদানের উপর যতটুকু বল প্রয়োগ করবে, এই এফটা হবে, আমরা কি জানতাম, এফটা হচ্ছে কিউ বি সাইন থিটা, একটু আগে যেটা বলতেছিলাম। কিন্তু এটা যদি এমন হয় যে এখানে আগে থেকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা, ধরে নিচ্ছি এই জায়গার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তো আমরা জানতাম তড়িৎ ক্ষেত্র ই যতটুকু বল প্রয়োগ করবে ইজিক্যাল হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ। এই কিউ পরিমাণ চার্জের উপর ই পরিমাণ তড়িৎ ক্ষেত্র যতটুকু বল প্রয়োগ করে ইজিক্যাল হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে শুধু যদি এফ বের করতে যাই, তাহলে এফ ইজিক্যাল কি আসবে, ই ইন্টু কিউ। তাহলে এই যে ই ইন্টু কিউ, এটা কিসের জন্য বল, এই ই ইন্টু কিউটা হচ্ছে এই ই পরিমাণ তড়িৎ ক্ষেত্রের জন্যে যে পরিমাণ বল, এটা হচ্ছে ই ইন্টু কিউ। আর বি পরিমাণ চুম্বক ক্ষেত্রের জন্য যেটা বল, এটা হচ্ছে কিউ বি সাইন থিটা। আমরা চাইলে এটার একটু আলাদা করার জন্য এই যে দুটো ফোর্স দেখতেছিলাম, এক কাজ করে চলো এটারে লিখে দেই এফ এম মানে ম্যাগনেটিক ফোর্স, আর এটারে লিখে দেই এফ ই, ওয়েট এ মিনিট প্লিজ। এটা হচ্ছে এফ এম মানে ম্যাগনেটিক ফোর্স, আর এটা হচ্ছে এফ ই মানে ইলেকট্রিক ফোর্স। তাহলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে আগে থেকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্য যে পরিমাণ ফোর্সটা থাকবে, এটা হচ্ছে কিউ ইন্টু ই, আর আগে থেকে একটা চুম্বক ক্ষেত্র থাকার জন্য যতটুকু বল অনুভূত হবে, এটা হচ্ছে এফ ইন্টু এম। তাহলে লরেন্স সাহেব খুঁজে বের করছেন যে আমরা যদি একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র আছে এমন একটা স্থানের মধ্য দিয়ে কোনো একটা আদানরে মুভ করাই, তাহলে ও যতটুকু বল অনুভব করবে, এটা হচ্ছে দুইটা সমষ্টি সমান। এই যে কিউ ই, এটা হচ্ছে এফ ই যেটা, আর এটা হচ্ছে এফ এম যেটা ম্যাগনেটিক ফোর্স যেটা। তাহলে অবশ্যই দুইটা যোগ করে দিতে হবে। কেন? কারণ আমরা বলছিলাম একই সাথে এখানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুইটাই আছে, এবং এটা যদি আমরা ভেক্টর ফর্মেটে লিখি, তাহলে দাঁড়াইলো এই টোটাল ফোর্স এফ ইজিক্যাল হচ্ছে এফ কিউ ইন্টু ই, কিউ ইন্টু
ভি ক্রস ভি, এখানে ভেক্টর সাইন দিতে হবে। এই দুইটা দেখে যদি আমরা কিউরে কমন নিয়ে নেই তাহলে এফ ইজ ইকাল টু ই ভেক্টর ভি প্লাস, এটা অবশ্যই প্লাস হবে, ভি ক্রস ভি। সবচেয়ে ভালো হয় এখানে একটা ব্রেকেট থাকলে, ব্রেকেট না থাকলেও বোঝা যায় আগে ক্রসটা করতে হবে। এই বলটারই বলা হয় লরেন্স বল। তাহলে তার ডেফিনেশনটা কি দাঁড়াইলো? কোনো স্থানে একই সময়ে, আবার কথাটা শোনো, কোনো স্থানে একই সময়ে মানে একই সাথে দুইটা থাকতে হবে। কে থাকতে হবে? একটা তড়িৎ ক্ষেত্র ও একটা চুম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল আধান যে বল অনুভব করবে, এটা হচ্ছে লরেন্স বল, এবং তার ইকুয়েশন হচ্ছে এটা। আবার বলতেছি, তাহলে লরেন্স বল কি নিয়ে কাজ করে? যদি একই সাথে একটা তড়িৎ ক্ষেত্র থাকে এবং একটা চুম্বক ক্ষেত্র থাকে। এখন তোমরা প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো যে তারা কি শুধু তড়িৎ ক্ষেত্রের কথা বলতেছে, নাকি শুধু চুম্বক ক্ষেত্রের কথা বলতেছে, নাকি দুইটাই বলতেছে? শুধু যদি তড়িৎ ক্ষেত্র হয় এবং তখন যদি ফোর্স বের করতে বলা হয় তাহলে হচ্ছে এতটুকু, আর যদি শুধু একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে এবং তখন যদি ফোর্স বের করতে বলা হয় তখন হচ্ছে শুধু এতটুকু। আর যখন দুইটাই থাকবে এটা হচ্ছে লরেন্স ফোর্স, এবং এটা হচ্ছে দুইটার সমষ্টি সমান। এটার ভেক্টর ফরম্যাটটা হচ্ছে এই আকৃতির, একটু মনে রেখো প্লিজ। আশা রাখছি সবাই বুঝতে পারছো। আমাদের এই অংশটা পড়া শেষ, আমি জাস্ট মনে করানোর জন্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে তারা যদি আমাদেরকে বলে অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান, কোনো জায়গায় চুম্বক ক্ষেত্রের মান যদি বের করতে বলা হয় তাহলে তার বীজগুলো হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই, যেখানে একটা পরিবাহী এর মধ্য দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহিত হবে এটা হচ্ছে আই, আর পরিবাহী থেকে যতটুকু দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলবে এটা হচ্ছে এ, আর যে চুম্বক ক্ষেত্রটা পাবো এটা হচ্ছে বি। তাহলে পরিবাহী থেকে যে লম্ব দূরত্বটা এটা বলা হয় এ, আর বি হচ্ছে যে চুম্বক ক্ষেত্রটা পাবো, যে এখানে লেখা আছে এ হচ্ছে পরিবাহীর মধ্যবিন্দু, না এখানে মধ্যবিন্দু বলার দরকার নাই, পরিবাহী থেকে যে কথা পরিবাহী থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, যে জায়গায় চুম্বক ক্ষেত্রের মান বের করতে যাচ্ছি মিউ নট আই ডিভাইড বাই 2 পাই ইন্টু এ। আচ্ছা, কিন্তু এটা যদি সরল পরিবাহী না হয়, একটা বৃত্তাকার পরিবাহী হয়, এবং যদি তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলা হয়, আমরা জানি ব্যাসার্ধ যদি হয় আর এবং তার মধ্য দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তখন তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান বীজগুলো হচ্ছে মিউ নট এন আই ডিভাইডেড বাই হচ্ছে 2r, যেখানে এন হচ্ছে পাক সংখ্যা, কতটা পাক থাকবে এটা হচ্ছে এন। তাহলে আমি আবার বলি, ধরুন একটা বৃত্তাকার পরিবাহী, এই যে বৃত্তাকার পরিবাহীটা দেখতে পাচ্ছি, এই বৃত্তাকার পরিবাহীর ওয়েট আ মিনিট, ধরে নিচ্ছি এটা একটা বৃত্তাকার পরিবাহী, তার ব্যাসার্ধ ধরে নিচ্ছি হচ্ছে আর। তো ব্যাসার্ধ যদি হয় আর, এটা যদি হয় তার কেন্দ্র, এটা তার ব্যাসার্ধ, তার মধ্য দিয়ে ধরে নিচ্ছি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তার কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্রের মান ও, এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান যদি হয় বি, তাহলে বি ইজগুলো হচ্ছে মিউ নট এন আই ডিভাইডেড বাই হচ্ছে 2r, যেখানে মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, এন মানে হচ্ছে কতটা পাক আছে কুণ্ডলিতে, আই মানে হচ্ছে তার মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং আর হচ্ছে তার ব্যাসার্ধ। আচ্ছা, আমরা কয়েকটা এমসিকিউ সলভ করবো এখন পর্যন্ত যা পড়ছি ওইখান থেকে। তো প্রথমটা হচ্ছে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে 1 একক তড়িৎ প্রবাহের ফলে কেন্দ্রের চুম্বক ক্ষেত্রের মান কোনটি সঠিক, এটা বের করতে হবে। এখানে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিছে, তারা ব্যাসার্ধের মান আর বসাইতে বলতেছে এবং 1 একক তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা বলতেছে। তাহলে এখানে হলে নিচের কোনটি সঠিক? তো আমরা নর্মালি কি জানতাম, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রটা পাওয়া যাবে, এটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু আর, পাক সংখ্যা যদি থাকে তাহলে তো এন হবে। তো এখানে আমাদেরকে কী জানবেন বসাইতে বলতেছে, ব্যাসার্ধ আরই থাকুক, শুধু আই এর মান 1 একক বলছে। তো আই এর মান যদি 1 একক হয় তাহলে তো আই লেখার দরকার নেই, তাহলে তখন ইকুয়েশনটা আসবে, এখানে কোনটা লেখা যায় তাহলে, এখানে বলা আছে যে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে 1 একক তড়িৎ প্রবাহের ফলে, মানে আই এর মান হচ্ছে 1, এটা হচ্ছে আই এর মান, এবং 1 একক চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, তার মানে বি এর মানও 1, তাহলে বি এর মানও লিখবো 1। তো বি যদি 1 লিখে দিই, বি 1, দেন মিউ নট আই এর মানও 1 লিখতে বলতেছে, তাহলে হচ্ছে 2r। তাহলে দেখো তড়িৎ প্রবাহের মানও 1, চুম্বক ক্ষেত্রের মানও হচ্ছে 1, তাহলে আইও 1 বি 1, তাহলে এটারে আর গুণন করে পেয়ে যাব যে মিউ নট সমান হচ্ছে 2 ইন্টু আর। ওই যে এরকম একটা অপশন আছে, সরি আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে কী বলে দিছে। তাহলে মিউ নটের যেগুলো হচ্ছে 2 ইন্টু আর। চলো আমাদের পরবর্তী প্রশ্নে যাই। 50টা পাক বিশিষ্ট একটি কয়েলের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হবে, যেখানে কয়েলের ব্যাসার্ধ দেওয়া আছে এবং তড়িৎ প্রবাহের মান আছে 2 অ্যাম্পিয়ার। তার মানে ধরে নেওয়া হচ্ছে এরকম একটা কুণ্ডলী পাকানো আছে এবং তার পাক সংখ্যা হচ্ছে 50, তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলতেছে। আমরা জানতাম চুম্বক ক্ষেত্রের মান বি যেগুলো হচ্ছে মিউ নট এন আই ডিভাইড বাই হচ্ছে 2r। সো আমরা যদি এই সবগুলো মান বের করতে যাই, মিউ নটের মান তো আমরা জানি 4 পাই ইন্টু 10⁻⁷, তার এন পাক সংখ্যা হচ্ছে 50, তার কারেন্টের মান বলে দিছে 2 অ্যাম্পিয়ার, তার মানে কারেন্টের মান হবে 2, কারেন্টের মান হবে 2 ইন্টু 2 ইন্টু আর। আর এর মান যদি আমরা হিসাব করতে যাই, আর এর মান হচ্ছে 0.5। তো আমরা যদি এখন এটা ক্যালকুলেটার চাপি তাহলে মান চলে আসবে। চলো এটা একটু ক্যালকুলেটার দিয়ে যদি দেখি, আচ্ছা 4 পাই 4 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 50 ইন্টু হচ্ছে 2 দিলে পরে যা আসে
1.25 × 10⁻⁴ এই যে আনসার হচ্ছে বি নাম্বার। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে কোনটি চুম্বক ক্ষেত্রের একক নয়? কথাটা খেয়াল করো, কোনটি চুম্বক ক্ষেত্রের একক নয় বলছে কিন্তু, তাহলে অবশ্যই কিন্তু টেসলা কিন্তু চুম্বক ক্ষেত্রের একক, গাউসও কিন্তু চুম্বক ক্ষেত্রের একক, ওয়েভার পার মিটার স্কোয়ারের চুম্বক ক্ষেত্রের একক। এটা হয়তো তোমরা জানো না, আর এটা হচ্ছে আসলে চুম্বক ফ্লাক্স পড়লে বোঝা যায়। চুম্বক ফ্লাক্স হচ্ছে ওয়েভার, আর চুম্বক ফ্লাক্স থেকে এটা নিয়ে আসা যায়। চুম্বক ফ্লাক্সটা ফাই দ্বারা প্রকাশ করা হয়। ফাই যেগুলো হচ্ছে A × B, যেখানে এ হচ্ছে ক্ষেত্রফল আর বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য। তাহলে বি সমান লেখা যায় ফাই / A, যেখানে চুম্বক ফ্লাক্স ফাইয়ের একক হচ্ছে ওয়েভার, যেটা WeB দ্বারা প্রকাশ করা হয়, এবং এ মানে হচ্ছে মিটার স্কয়ার। তাহলে চুম্বক ক্ষেত্র যেটা টেসলা এসআই ইউনিট, এটা সমতুল্য একক হচ্ছে ওয়েভার পার মিটার স্কয়ার। তাহলে ওয়েভার অবশ্যই চুম্বক ক্ষেত্রের একক না, তাহলে আমাদের আনসার হবে ডি। এই ওয়েভার হচ্ছে চুম্বক ফ্লাক্সের একক, একটু মনে রাখো। আচ্ছা, স্থির চার্জের উপর চুম্বক বল শূন্য। স্থির চার্জের উপর কোনো রকমের বল প্রয়োগ করে না, কারণ আমরা জানতাম এফ ইজিক্যাল হচ্ছে QBV sin θ। তাহলে যদি স্থির বলে, ইট মিনস স্থির বললে বুঝে নিতে হবে তারা বলতেছে যেন আমরা এফ এর এই ভি এর মান যেন 0 বসাই। ভি যদি 0 হয় তাহলে চার্জ যতই হোক, চুম্বক ক্ষেত্র যতই হোক, থিটা যতই হোক, অবশ্যই বেগ শূন্য বিদায় বলের মানটা অবশ্যই শূন্য আসবে। তাহলে স্থির চার্জের উপর চুম্বক ক্ষেত্র অবশ্যই কোনো রকমের বল প্রয়োগ করে না, এটা আমরা অবশ্যই এর আগেও পড়ছিলাম। 5 নম্বর প্রশ্ন হচ্ছে একটি সোজা লম্বা তারে 10 এম্পিয়ার, সোজা লম্বা তার মধ্যে অসীম দৈর্ঘ্যের সহ তড়িৎবাহী তার 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত, 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে আই এর মান। ফলে তারটির নিকট দূরত্বে এত টেসলা, মানে কোনো একটা বিন্দুতে এত টেসলা, মানে এটা হচ্ছে বি এর মান। ফ্লাক্স ঘনত্ব সৃষ্টি হয়, ফ্লাক্স ঘনত্ব মানে হচ্ছে বি জানতে চাচ্ছে আর কি, কত দূরে এই ফ্লাক্স সৃষ্টি হয়েছিল, তারা এ এর মান জানতে চাচ্ছে। তো আমরা জানতাম একটা অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের জন্য যে চুম্বক ক্ষেত্রের মান বি, এটার ইকুয়েশন হচ্ছে μ0 × I ডিভাইড বাই হচ্ছে 2π × হচ্ছে এ। সো আমরা যদি এখান থেকে জানতে চাই কত দূরত্বে এ যদি বের করতে যাই, তাহলে আনসারটা আসবে μ0 × I ডিভাইড বাই 2π × b। এখানে যদি সবগুলো মান ইনপুট দিয়ে দিই, μ0 এর মান হচ্ছে 4π × 10⁻⁷, I এর মান হতে বলে দিছে, I এর মান হচ্ছে 10 এম্পিয়ার ছিল, তাহলে × 10 ডিভাইডেড বাই 2 × 3.1416। ও চাইলে এটারে 2π দ্বারা ক্যান্সেল করে দিতে পারি উপরের অংশটা দ্বারা, এই যে 2π × 2π চলে যাবে। আচ্ছা, আমি মান বসানোর সময় একটু হিসাব করে বসাই দিও। আর টেসলার মান হচ্ছে 8 × 10⁻⁶, 8 × 10⁻⁶। সো আমরা যদি এটা ক্যালকুলেটরে চাপি, 2π দিয়ে যদি 4π রে কাটি, তাহলে আনসারটা একবারে বুঝে যায় যে 2 × 10⁻⁻7 × 10 ডিভাইডেড বাই 8 × 10⁻⁷, 8 × 10⁻⁷, 8 × 10⁻⁶, তাহলে 0.25 আনসার আসবে। 0.25 সেন্টিমিটার, নাকি আমরা কিসে বসেছিলাম, 0.25 মিটার হবে আনসার। এই যে 0.25 মিটার, 0.25, হ্যাঁ 0.25 মিটার হওয়া উচিত। এখানে তো সেন্টিমিটার দেওয়া সবগুলা, কিন্তু এখানে তো আমরা কী করতেছিলাম না, এসআই ইউনিটে বসাইছিলাম। আচ্ছা, আনসার হবে 0.25 মিটার। তার মানে এটা যদি 100 দ্বারা গুণ করে দিই তাহলে আসবে 25 সেন্টিমিটার। আনসার হবে এ। আশা করি বুঝছো এতটুকু। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি প্রোটন বি টেসলা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে এর সাথে 30 ডিগ্রি কোণে গতিশীল থাকবে, প্রোটনের উপর ক্রিয়াশীল বল কত? আচ্ছা, কোনটা বলে দিচ্ছে 30 ডিগ্রি, যেহেতু প্রোটন বলছে, দেখো প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ কিন্তু সমান, যেটা আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি, মানে লেখার সময় লিখবো ই, কিন্তু এটাই প্রোটনের চার্জ, এটাই হচ্ছে আবার ইলেকট্রনের চার্জ। তো আমাদের ক্ষেত্রে যেটা বের করতে হবে ক্রিয়াশীল বলের মান, আমরা জানতাম এফ ইজিক্যাল টু হচ্ছে QBV sin θ, এফ ইজিক্যাল টু QBV sin θ। তাহলে এখানে কিউর জায়গায় লিখবো ই, বেগের মান হচ্ছে বি, চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি, সাইন কত ডিগ্রি কোণে বলছে 30 ডিগ্রি কোণে, তাহলে সাইন 30 ডিগ্রি। তো আমরা যদি এই অংশটা বসাই, এটা কিন্তু হাফ আসবে, তাহলে EV ইন্টু হচ্ছে হাফ, তাহলে দাঁড়াইলো EBV/2, EBV/2। দেখি কোনটা মিলে যায়, এই যে EBV/2। আশা করি এতটুকু বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে একটি লম্বা সোজা তারের মধ্যে 10 এম্পিয়ার, তার মানে এটা তার আই এর মান, তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার থেকে 0.25 দূরে চুম্বক ক্ষেত্রের মান হতো। এটা ঠিক আগের প্রশ্নটা, তোমরা প্লিজ একটু ক্যালকুলেটর চেপে দেখতে পারো। বীজগুলো হচ্ছে μ0 × I ডিভাইড বাই হচ্ছে 2π × হচ্ছে এ। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এটার আনসার কোনটা আসে, A B C D। তোমরাও তো একটু করা দরকার, একটু ক্যালকুলেটর চেপে সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে এটার আনসার কোনটা হবে। আচ্ছা, 4 নম্বর দেখো একটি লম্বা সোজা তারের মধ্য দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার থেকে এত মিটার দূরে চুম্বক ক্ষেত্রের মান হতো। এটা আগেরটাই মনে কপি হয়ে গেছে রে। আচ্ছা, 50 ভাগের একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো, এটা ব্যাস দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 2r, তাহলে এখান থেকে 2 দ্বারা ভাগ করে আর পেয়ে যাবো। কুণ্ডলীর কেন্দ্রে এত মাইক্রো টেসলা, এটা হচ্ছে বি এর মান, মাইক্রো মানে 10⁻⁶, তাহলে 100 × 10�6 দিলে টেসলাতে চলে যাবে। একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য কুণ্ডলীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহের প্রয়োজন, মানে এখানে আমাদের আই বের করতে হবে, কি পরিমাণ তড়িৎ প্রবাহের প্রয়োজন, মানে তারা আই জানতে চাচ্ছে। আমরা জানতাম বি ইজিক্যাল টু μ0 I ডিভাইডেড বাই হচ্ছে 2π × a। তাহলে এখান থেকে যদি আমরা আই বের করতে যাই, আই ইজিক্যাল টু আসবে বি 2π a ডিভাইডেড বাই μ0। এখানে সবগুলো মান যদি বসাই দিই তাহলে আমরা আই এর মানটা পেয়ে যাব।
10⁻⁷ মিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে বেগের মান 10⁻⁷ মিটার পার সেকেন্ড বেগে বলছে। ইট মিনস তার বেগ। একটি ইলেকট্রন বলছে, বলাবান ইলেকট্রন মানে ইলেকট্রনের চার্জ মনে আছে তো? আচ্ছা, 2 টেসলা চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে, 2 টেসলা মানে এটা হচ্ছে বি এর মান, সমকোণে যেহেতু বলে দিছে ইট মিনস থিটার মান লিখতে হবে 90 ডিগ্রি। সমকোণে গতিশীল হলে বলের মান কত জানতে চাচ্ছে, সব কিছু দেওয়া আছে। এফ ইজগুলো হচ্ছে কিউ বি বি ইন্টু হচ্ছে সাইন থিটা। তাহলে এই যে এফ ইজগুলো কিউ বি সাইন থিটা, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, বসাই দিলেই বলের মানটা চলে আসবে। সবাই প্লিজ একটু নিজে নিজে করে নিও। ওকে, আমরা এখানে কিছু এখন পর্যন্ত যা পড়লাম ওইটা দিয়ে একটা সৃজনশীল সলভ করতে যাচ্ছি। সো সবাই চলো একটু উদ্দীপকটা পড়ে নিই। একটি সরল পরিবাহক হচ্ছে এক্স ওয়াই এর মধ্য দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই যে একটা সরল পরিবাহী, তার মধ্য দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার ডিরেকশন দেওয়া আছে। অপরদিকে একটি বৃত্তাকার তারে আই সমান 10 এম্পিয়ার, আর এখানে একটা বৃত্তাকার তারের মধ্য দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে কিউ, এই যে কেন্দ্রটা হচ্ছে কিউ, তার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, তার মানে এটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 1 মিটার। আচ্ছা, বেশ ইনফরমেশন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, এক্স ওয়াই তারের কারণে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে এই যে পি বিন্দুটা দেখতে পাচ্ছি, এটা তারা স্পষ্টতই বলে দিচ্ছে যে এটা নাকি 1 মিটার দূরে। তাহলে পরিবাহী থেকে 1 মিটার দূরে যদি আমাদেরকে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলা হয়, আমরা জানতাম চুম্বক ক্ষেত্রের মান বি ইজিক্যাল টু হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই হচ্ছে 2 পাই ইন্টু হচ্ছে এ। তাহলে মিউ নটের মান তো আমাদের মুখস্থই আছে, মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। তার হচ্ছে আই এর মান কত লিখছে, আই এর মান হচ্ছে 10 এম্পিয়ার ইন্টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 2 পাই ইন্টু এ। এখানে এর মান কত মিটার, 1 মিটার। তো আমরা যদি এই পুরো অংশটা একটু ক্যালকুলেটারে চাপি, তাহলে 4 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 10⁻⁷ ইন্টু হচ্ছে 10 বাই 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 1 দিলে পরে যা আসতেছে যে 2 ইন্টু 10⁻, সরি আমার ক্যালকুলেটারটা ঠিকঠাক মতো আনসার দেয় না, 2 ইন্টু 10⁻6। আচ্ছা সরি, পাওয়া যাচ্ছে মেবি 2 ইন্টু 10⁻6। আমি যদি কোনো ভুল করে থাকি তোমরা প্লিজ এটা একটু নিজে নিজে ক্যালকুলেটার চাইবো, আনসারটা আসবে এত টেসলা। তো আনসারটা পাই গেছি, চুম্বক ক্ষেত্রের মান এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আসবে 2 ইন্টু 10⁻6 টেসলা। পরের প্রশ্ন হচ্ছে পি ও কিউ বিন্দুর যে কোনো একটি বিন্দুর চুম্বক ক্ষেত্রের মান বেশি হবে, মানে কোন বিন্দুতে, বিন্দুর কোন বিন্দুতে, প্রশ্নটা এমন হওয়া উচিত যে কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বেশি হবে এটা বের করতে বলছে। তো এটা তো একটা পরিবাহী আর এটা তো হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহী, তো কোনটার মধ্যে চুম্বক ক্ষেত্রের মান বেশি আসবে। তো এটা একটু মনে রাখি আমরা যে আমরা সরল পরিবাহীর জন্য পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রের মান পাইছি এটা হচ্ছে 2 ইন্টু 10⁻7। এখন এই বৃত্তাকার কুণ্ডলীর চুম্বক ক্ষেত্রের মান যদি বের করতে হয়, আমরা জানি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান বের করার ইকুয়েশন হচ্ছে বি ইজিক্যাল টু মিউ নট আই, যেহেতু পাক সংখ্যার কথা বলা নাই, ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু আর। তাহলে মিউ নটের মান কত লিখবো, মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻7। তার আই এর মান কত বলছিল 10 এম্পিয়ার, 2 ইন্টু আর এর মান কত 1। তো এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻6 টেসলা। জাস্ট এখানেও রাখলে চলবে, অথবা তুমি এটারে যদি 3.1416 দ্বারা গুণ করো ইন্টু 10⁻6 দাও, তাও কোনো আপত্তি নাই। তো বুঝেই যাচ্ছে একটা কিছু আসবে, এবং এটা অবশ্যই আমাদের আগের যে ভ্যালুটা আসছিল, আগের মানটা মানে হচ্ছে আমরা যদি এই জায়গাটা একটু দেখি, সরি এটা যদি একটু দেখি, এখানে এই সরল তড়িৎবাহী তারের জন্য পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র আসছিল এটা হচ্ছে 2 ইন্টু 10⁻6। তো এখন এটা তো অবশ্যই তার চেয়ে বেশি আসতেছে। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে 4 ইন্টু 3.1416 ইন্টু 10⁻6, তাহলে অবশ্যই বেশ গুণ বেশি আসতেছে। তো এটা একটু মনে রাখতে হবে, বা যে কোন প্রসেসে করছি, এবং এটা একটু ক্লিয়ারলি লিখে দিতে হবে যে হ্যাঁ আমরা যে দুইটা অংশ নিয়ে কাজ করতেছি তার মধ্যে এই পি বিন্দুর তুলনায় কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান একটু বেশি, এটা একটু বলে দিতে হবে ক্লিয়ারলি। আচ্ছা চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে খুবই সুন্দর একটা সৃজনশীল আছে, তো আমরা আগে উদ্দীপকটা পড়ি। চিত্রে I1 প্রবাহের জন্য কে বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে 8 নিউটন পার এম্পিয়ার পার মিটার। আচ্ছা, এই কে বিন্দুতে এই যে এখানে আসলে এটা লেখা ছিল I1 আর এটা হচ্ছে আসলে আমাদের I2, যদিও এখানে বলা দিচ্ছে যে I1 এর মান হচ্ছে 2 এম্পিয়ার, এই যে এখানে লিখে দিচ্ছে I1 এর মান হচ্ছে 2 এম্পিয়ার আর I2 এর মান হচ্ছে 3 এম্পিয়ার। তাহলে দুটোর মধ্যে সমান তড়িৎ প্রবাহিত হচ্ছে না, দুটোর মধ্যে সমান তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কে বিন্দুটা দেখতে পাচ্ছি আমরা, এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান হতো তারা বলে দিয়ে দিছে, এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে এই যে 8 নিউটন পার এম্পিয়ার পার মিটার। ইট মিনস এটা সহজ কথা 8 টেসলা, এটা টেসলার সমতুল্য একক। টেসলারে চাইলে এরকম লেখা যায় পার এম্পিয়ার পার মিটার। আচ্ছা, তো তার মানে কে বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে এ বি পরিবাহী তার হতে কে বিন্দুর দূরত্ব ডি নির্ণয় করো। এই যে এটা আসলে এবি পরিবাহী ছিল, সরি আমাদের ভুল হয়ে গেছে, একটু টাইপ করতে ভুল হয়ে গেছে। এটা এবি পরিবাহী আর এটা মেবি হচ্ছে অন্য কোনো একটা পরিবাহী, ধরো সিডি পরিবাহী এমন কিছু একটা হবে, এখানে বলা নাই। এটা মনে হয় এল বিন্দুতে, এখানে একটা এল বিন্দু ছিল, এই যে এই বিন্দুটা হচ্ছে এল বিন্দু।
আচ্ছা কে বিন্দু মান ও দিক নির্ণয় করতেছে I2 প্রবাহের দিক বিপরীত করলে ডি বিন্দুতে লব্ধিটা কি আসবে। আচ্ছা ওকে, আমরা খুঁজে বের করবো আগে হলো এই ডি এর মানটা বের করি। তাহলে পরিবাহী থেকে এই যে দূরত্ব এটা তারা বলতেছে ডি, কিন্তু আমরা কি জানতাম, আমরা জানতাম পরিবাহী থেকে কোনো একটা বিন্দুর দূরত্বটা কিন্তু স্মল এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে কে বিন্দু এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান জেনে গেছে, তাহলে আমরা ইকুয়েশনটা কি জানতাম, ইকুয়েশনটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু একটা নির্দিষ্ট দূরত্ব যে চুম্বক ক্ষেত্রের মান বের করতে হয় মিউ নট আই ডিভাইড বাই হচ্ছে 2 পাই ইন্টু এ, 2 পাই ইন্টু এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান। এই জায়গায় এই পরিবাহী থেকে দূরত্বটাই তারা ডি বলতেছে, তাহলে আমরা এটা না বলে কী বলতে পারবো, এটা হচ্ছে ডি। এখন যদি আমরা ডি বের করতে যাই তাহলে ডি ইজ ইকুয়াল টু আসবে মিউ নট ইন্টু আই ডিভাইড বাই 2 পাই ইন্টু হচ্ছে বি। এখন যদি তার মান বের করতে যাই মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷, তার আই এর মান বলা আছে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে ডিভাইড বাই 2 ইন্টু 2 পাই তাকে এখানে 2 পাই এই যে 2 পাই ইন্টু বি, চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে 8, তারা কিন্তু উপরে বলে দিচ্ছে 8। সো আমরা যদি এখন ডি এর দূরত্ব বের করতে যাই তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে 2 পাই দিয়ে এই 4 পাইয়ের হাতে 2, তাহলে আমি একটু সলভ করে ফেলি, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4 হয়ে যাবে, 4 দ্বারা এটা হাতে আসবে হাফ, তার মানে 0.5 ইন্টু 10⁻⁷, অথবা বলা যাবে 5 ইন্টু 10⁻⁶, যেটাই ভালো লাগে তোমার ক্যালকুলেটার যাবে এটা পাওয়া যাবে। তার মানে আমরা পরিবাহী থেকে এই কে বিন্দুর দূরত্ব ডি যেটা বা এ যেটা এটা পাই গেছি, এটা হচ্ছে 5 ইন্টু 10⁻⁶ মিটার। আশা করি এতটুকু বুঝছো। এবং এই চিত্রটা দেখে তোমাদের এটাও বুঝে নিতে হবে যে তাহলে এই জায়গাটাও ডি, এই জায়গাটা হচ্ছে ডি, এটাও ডি, এটাও ডি, কারণ এটা তারা লিখেই দিছে এই যে ডি ডি দূরত্বে। আচ্ছা এরপরের প্রশ্নটা হচ্ছে যে 2 নম্বর যে প্রশ্নটা, এটা বেশ গুরুত্বপূর্ণ। I1 প্রবাহের দিক বিপরীত করলে এল বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান ও দিক কীরূপ হবে। আচ্ছা আমাদের এল বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলতেছে, তবে I1 এখন যা দেখতে পাচ্ছি এই I1 এর ডিরেকশনটা চেঞ্জ করতে বলতেছে। তারা বলতেছে যে এখন নর্মালি এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছিল, কিন্তু তারা এটার দিক পরিবর্তন হতে বলতেছে। তার মানে এখন আমাদের যেটা করতে হবে, এখন দিতে হবে তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে, তার মানে ধরে নিচ্ছি এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে I1 এবং তার মান ঠিকই থাকবে 2 অ্যাম্পিয়ার, কিন্তু তার ডিরেকশনটা চেঞ্জ করে নিয়ে নিছে। এখন আমার এল বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। আমি এই জিনিসটা একটু আলাদা করতে যাচ্ছি কারণ এটা অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে। চলো আমরা পরের স্লাইডটাতে চলে যাই। এখানে আমরা যে প্রবলেমটা সলভ করতেছিলাম, প্রবলেমটা ছিল এমন যে একটার মধ্যে দিয়ে এরকম তড়িৎ প্রবাহিত হচ্ছিল, এটা আই বলা ছিল 2 অ্যাম্পিয়ার, আর একটা পরিবাহীর মধ্যে দিয়ে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে I2 এবং তার কারেন্টের মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তো ঠিক মাঝখানে একটা বিন্দু আছে এবং এখান থেকে এটার দূরত্ব এবং এখান থেকে এটার দূরত্ব সেম, দুইটার দূরত্ব সেম আসবে। তো যদি সেম হয় তারা আসলে আমাদের জানতে চাচ্ছিল যে এই যে জায়গাটা মানে ঠিক মাঝখানে এখানে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান হতে হবে, এটা বের করতে হবে। লব্ধি কথাটা এই জন্যই আসছে কারণ এই জায়গায় মানে ঠিক মাঝখানে এই যে এল বিন্দুটা, এখানে আসলে চুম্বক ক্ষেত্র দুইটা চলে আসবে, চুম্বক ক্ষেত্র কয়টা আসবে, দুইটা আসবে। কেন দুইটা আসবে, কারণ আশেপাশে পরিবাহী কয়টা আছে দেখো তো, দুইটা আছে। আমরা জানতাম কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহিত হবে, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহিত হবে তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এই প্রথম পরিবাহীর মধ্য দিয়ে যখন 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে তার জন্য আমরা এল বিন্দুতে একটা চুম্বক ক্ষেত্র পাবো। সিমিলারলি I2 এর জন্য কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহিত হবে এই যে 3 অ্যাম্পিয়ার, তার জন্য এই এল বিন্দুতে আরেকটা চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। কিন্তু চুম্বক ক্ষেত্রের দিক সেম হবে কিনা এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। তো ফার্স্টে যদি আমরা মান বের করতে যাই যে প্রথম পরিবাহীর যে তড়িৎ প্রবাহের মান I1, তার জন্য এল বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র পাবো এটার মান যদি হয় B1, তাহলে আমরা এইভাবে একটা ইকুয়েশন লিখতে পারবো যে আমরা জানতাম নর্মালি বি সমান হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই হচ্ছে 2 পাই ইন্টু এ। যেহেতু এটা প্রথম তড়িৎবাহী নিয়ে কাজ করতেছে তাই আই এর জায়গায় লিখলাম I1, তখন বি এর জায়গায় লিখলাম B1। তাহলে B1 সমান মিউ নটের মান লিখবো 4 পাই ইন্টু 10⁻⁷, তার আই এর মান হচ্ছে 2 ইন্টু 2 পাই, এ কিন্তু আগে বের করে রাখছিলাম আমরা, তোমাদের মনে আছে কিনা। এ হচ্ছে আসলে কত ছিল, মানে যে দূরত্বটা বের করে রাখছিলাম এই যেটা হচ্ছে 5 ইন্টু 10⁻⁶, তাহলে এটা হবে 5 ইন্টু 10⁻⁶, 5 ইন্টু 10⁻⁶। সো এখান থেকে আমরা B1 এর মান পেয়ে যাব। B1 এর মান কত আসবে একটু যদি ক্যালকুলেটর চাপি, 2 4 তাহলে একটু দেখি, 4 ইন্টু 10⁻⁷, যদি এটা একটু আগে চাপছিলাম, ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻⁶। তো এটা আনসার আসলেও 0.8 আসলো কেন, আগেরটার এটা তো আগেরটার মতোই আসা উচিত, আমি কি আগে ভুল করছিলাম। ডি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান যত এখানে তো ঠিক ততই আসা উচিত, কারণ এটা যতটুকু দূরে এটা তো ঠিক ততটুকুই দূরে, এটা তড়িৎ প্রবাহ তো সেম। তাহলে তারা যদি 8 বলে এখন 8 আসলো না কেন, আমি কি ভুল চাচ্ছি কোথাও, আবার একটু ক্যালকুলেটর যাবি তো। 2 4 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই
5 ইন্টু 10⁻⁻6। হায় হায়, তাহলে কি আগেরটাতে ভুল চাপলাম নাকি এখানে ভুল হয়েছে? ও সরি, এটার এক গড় পিছাইলে তো 10⁻6 না, এটা তো 10, এটা যেহেতু বড় হচ্ছে এটা ছোটো হতে হবে, এটা তো 10⁻8 হবে। সরি, এই জন্য আসলে আনসারটা মিলতেছে না। তাহলে 5 ইন্টু 10⁻8, তাহলে এখানে আসবে 5 ইন্টু 10⁻8, এখন মিলবে। তাহলে এখানে তো আসবে 8 টেসলা, বোঝাই যাচ্ছে B1। তাহলে আমরা A1 এর জন্য যে চুম্বক ক্ষেত্রটা পাবো এটার আনসার আসবে 8 টেসলা। এখন তার দিকটা একটু বের করতে হবে। দিকটা বলতে কি, যে তল বরাবর ভিতরের দিকে নাকি তল বরাবর বাহিরের দিকে, এটা একটু বুঝতে হবে। আর এটা কীভাবে বের হয় আমরা জানি, এটা হচ্ছে ফ্লেমিংয়ের কোন সূত্র নিতে হয় বাবা একটু বলো? ডান হস্ত নিয়ম নিতে হয়। কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তার চুম্বক ক্ষেত্রের মান বের করার জন্য ইকুয়েশন হচ্ছে B=μ0I/2π। কিন্তু চুম্বক ক্ষেত্রে যখন দিক নির্ণয় করতে হবে তখন আমাদের দেখতে হবে যে ফ্লেমিংয়ের ডান হস্তের নিয়ম অনুযায়ী ডিরেকশনটা কোন দিকে আসে। এবং এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, আমরা জানি যে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা যদি এই দিকে আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা রাখি তাহলে বাকি আঙ্গুলগুলোর অভিমুখ চুম্বক ক্ষেত্র নির্দেশ করে। তো আমরা যদি এদিকে তড়িৎ প্রবাহিত হয়, আমাদের বৃদ্ধাঙ্গুলিটা যদি এই পাশে রাখি, এখন আমাদের আঙ্গুলটা যদি ওই দিক থেকে ঘুরে এদিকে নিয়ে আসি, তাহলে দেখা যায় যে আঙ্গুলগুলা আমাদের দিকে ঘুরে আসতেছে। এবং যেহেতু তল বরাবর বাহিরের দিকে, তাহলে অবশ্যই এখানে একটা ডট সাইন দিতে হবে। যারা বুঝছো না আবার এইভাবে দেখতে পারো। ডান হাত নিলাম, তো এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই যে আমার প্যান্টার দিকে তাকাও, এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ডান হাত নিলাম, তো বৃদ্ধাঙ্গুল এটা এদিকে দাও, দেওয়ার পর এই পয়েন্টটা একটু নিচে, তো আমাদের যদি বাকি আঙ্গুলগুলোরে ঘোরায় একটু নিচে আনি, তাহলে দেখা যায় যে এটা এইদিকে ঘুরে আসতেছে। এই যে এটা ঘুরে একটু এদিকে আসতে যাচ্ছে, ইট মিনস এটা দিক নির্দেশ করে। এবং এখান থেকে বোঝা যায় তার দিকটা হবে এই তল থেকে সোজা বাহিরের দিকে। কোন দিকে হবে? তল থেকে সোজা বাইরের দিকে। আর আমরা কি জানি, তল থেকে সোজা বাইরের দিকে বোঝানোর জন্য কি ইউজ করতে হয়? তল থেকে সোজা বাইরের দিকে বোঝানোর জন্য আসলে ডট ইউজ করতে হয়। তাহলে আমরা এই পয়েন্টটাতে আসলে আমরা ডট ইউজ করব। তাহলে দেখো, এটা যদি একটা তল হয়, এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য আঙ্গুলগুলো এদিকে বের হয়ে আসতেছে বিদায় এখানে অবশ্যই আমরা ডট সাইন ইউজ করব। আশা করি এতটুকু সবাই বুঝছো। তাহলে এই জায়গায় I1 এর জন্য চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে 8 এবং দিক হচ্ছে তল থেকে সোজা বাহিরের দিকে। এখন যদি আমরা এই পরিবাহীটা নিয়ে কাজ করি, মানে I2 যেটা, এবং I2 এর জন্য যদি আমরা মান বের করতে যাই, ইকুয়েশনটা একদম সেম থাকবে। ইকুয়েশনটা যদি সেম থাকে তাহলে কি লিখব? B2 হচ্ছে μ0I2 ডিভাইডেড বাই হচ্ছে 2π × a। আচ্ছা, এখানে খেয়াল করো, ডি কিন্তু সেম বলছিল, মানে এটা যতটুকু দূরে এটা ঠিক ততটুকুই দূরে। এবং ডি কিন্তু আমরা আগের প্রশ্নে যেটা বের করে রাখছি এই ডিটাই কিন্তু ইউজ করতে বলছে, মানে 5 × 10⁻7। কারণ এই যে দেখো, পরিবাহী থেকে এটা যতটুকু দূরে, এটা যদি ডি দূরে হয়, এটাও ডি দূরে, এটাও ডি দূরে, মানে দূরত্বটা সব দিক থেকে সমান। তাহলে দূরত্বটা কত লিখবো আমরা? 5 × 10⁻8 মিটার। তাহলে এই জায়গায় যদি আমরা আবার ঠিক আগের মতোই B2 লিখলাম, μ0 মানে হচ্ছে 4π × 10⁻, 4π × 10⁻ কত আসবে? μ0 × 4π × 10⁻7 ইন্টু আই এর মান কিন্তু 3 অ্যাম্পিয়ার। একটু খেয়াল করে দেখো, 2 নম্বর পরিবাহীর মধ্য দিয়ে কিন্তু 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে 3 ইন্টু ডিভাইড বাই 2π ইন্টু এর মান হচ্ছে 5 × 10⁻8 লিখতে বলতেছে। তো আমরা যদি সবগুলা একটু বসাই আবার ক্যালকুলেটারে, বসাইলে আসবে, একটু কাজ করি চলো। এই 2π দিয়ে 4π কেটে দিই, তাহলে 6 × 10⁻7 ডিভাইডেড বাই 5 × 10⁻⁻8। এটা যদি ক্যালকুলেটারে চাপি তাহলে আনসার আসবে 12 টেসলা। তাহলে B2 এর মান আসবে 12 টেসলা। তাহলে আমরা 2 নম্বর পরিবাহীর জন্য এই জায়গায় যে চুম্বক ক্ষেত্রের মান এটা আসবে 12 টেসলা। এখন যদি তার দিক বের করতে চাই, দিকটা কোন দিকে হবে? তাহলে ঠিক আগের মতো ফ্লেমিংয়ের ডান হস্তের নিয়মটা নিতে হবে। তাহলে যে দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিকে যদি আমাদের বৃদ্ধাঙ্গুলি দিই এবং দেখা যায় যে আঙ্গুলগুলো এদিক থেকে প্রবেশ করে উপরের দিকে বের হয়ে আসতেছে, সবাই একটু খেয়াল করে দেখো, আঙ্গুলগুলো এদিকে বের হয়ে আসতেছে। এই যে এদিকে প্রবেশ করে এদিকে বের হয়ে আসতেছে, তার জন্য এখানে আবারও ডট হবে। তাহলে এই জায়গায় প্রথম পরিবাহীর জন্য এই জায়গায় ডট, মানে তল থেকে সোজা বাইরে হয়ে আসতেছিল, এটার জন্যও ডান হস্ত নিলে দেখা যায় তল থেকে সোজা বাইরের দিকে আসতেছে। তাহলে এই যে B1 তার মান যে 8 টেসলা, তার চুম্বক ক্ষেত্রের দিক যেদিকে, B2 যেটা 12 টেসলা, তার চুম্বক ক্ষেত্রের দিক কিন্তু একই দিকে। এখন আমাদের যদি কোনো বিন্দুতে লব্ধি বের করতে হয়, আমরা কি জানতাম? কোনো বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান যদি বের করতে হয়, যেহেতু B1 এবং B2 ডিরেকশন সেম, ভেক্টর আমাদেরকে বলবে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের লব্ধিটা হচ্ছে তাদের সমষ্টি সমান এবং এটাই তাদের ম্যাক্স ভ্যালু নির্দেশ করে। তাহলে
এই যে এল বিন্দু এই জায়গায় মোট চুম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু আসবে B1 প্লাস B2, তাহলে একটা হবে 8 আর একটা হবে 12, ইট মিনস পুরোটার জন্য আসবে 20 টেসলা। আচ্ছা, তোমাদের যদি কারোর অসুবিধা হয়ে থাকে যে কেন আমরা যোগ করলাম, আমি আবার কথাটা একটু রিপিট করি। আসলে B1 এর জন্য যেদিকে, B2 এর জন্য একই দিকে বিদায়, দুইটা চুম্বক ক্ষেত্র একই দিকে ক্রিয়া করতেছে বিদায় তাদের চুম্বক ক্ষেত্র, লব্ধি চুম্বক ক্ষেত্রটা আসবে B1 এবং B2 দুইটার সমষ্টি সমান, একই দিকে হলে ডিরেক্ট যোগ করতে হয় তাই। আচ্ছা, এখন তোমাদের যদি মানে আমাদের প্রশ্নটা সলভ করা শেষ, এখন তোমাদের যদি এখন কারোর অসুবিধা হয় থাকে যে ভাই কি জানি ডট দিতেছেন দুইবার, তাহলে আমি একটা এক্সট্রা একটা প্রবলেম সলভ করাই। ধরে নিচ্ছি এই পরিবাহীর মধ্য দিয়ে I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করার জন্য এই পরিবাহীর মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই পয়েন্টটাতে ধরুন এটা P পয়েন্ট নিলাম, এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান বের করার জন্য আমরা যে সূত্রটা নিব, পরিবাহী থেকে এই P বিন্দুর দূরত্ব যদি হয় a, যেটার বলা হয় লম্ব দূরত্ব, শুধু দূরত্ব না, মানে পরিবাহী থেকে সোজা টানলে যে দূরত্বটা পাওয়া যায়, এটা যদি হয় a, তাহলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করার ইকুয়েশন হচ্ছে μ0 × I ডিভাইডেড বাই 2 পাই × a। সো মান বের করা নিয়ে আর কোনো প্রশ্ন নাই, যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলুক, ইকুয়েশন হচ্ছে μ0 I বাই 2 পাই a। কিন্তু দিক বের করার সময় আমাদের ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম নিতে হবে, এবং ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটা কি শেখায়, যে দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে তুমি তোমার আঙুলটা নাও, বৃদ্ধাঙ্গুলিটা দাও, দেওয়ার পর বাকি আঙ্গুলগুলো এইদিকে একটু আনার চেষ্টা করো। তুমি একটু খেয়াল করে দেখবা বাকি আঙ্গুলগুলো এই তলের ভিতর বরাবর ঢুকতে যাচ্ছে, এই যে এই তলের ভিতর বরাবর ঢুকতে চাচ্ছে, এটা দ্বারা বোঝানো হয় যে এখানে একটা ক্রস সাইন দিতে হবে। এবং ক্রস মানে কি? আচ্ছা, তাহলে ক্রস মানে কিটা একটু খেয়াল হলো। আচ্ছা, তুমি যদি একটা তীর দেখো, তীর, তোমরা কি আই হোপ তীরের দেখছো সবাই। সো তীর যদি একটু খেয়াল করো, কেউ যদি একটা তীরের পিছনের দিকে তাকায়, তাহলে এখানে একটা ক্রস সাইনের মতো দেখায়, ক্রস সাইন। ইট মিনস তীরটা এখান থেকে ভিতরে ঢুকে যাচ্ছে। আর কেউ যদি অগ্রভাগটা একটু দেখো, এই দিক থেকে যদি কেউ তীরটারে দেখে, তাহলে এখানে জাস্ট একটা ডট দেখা যাবে। ওই দিন ক্লাসে আমি বলতেছিলাম একটা তীর যদি তোমাদের দিকে দেয়া যায়, তাহলে এটা একটা ডটের মতো বলে মনে হবে। আবার তোমাদের দিক থেকে যদি অন্য দিকে যায়, তখন কেউ যদি তীরের পিছনের দিকটা দেখে, তাহলে দেখবে একটা ক্রস চিহ্নের মতো। তাহলে এই যে এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এই ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হয় এই জায়গায় চুম্বক ক্ষেত্রের যে দিক, এটা হবে এই তল থেকে সোজা ভিতরের দিকে। তাহলে তল থেকে সোজা ভিতরের দিকে নাকি তল বরাবর সোজা বাহিরের দিকে হবে, এটা ডট ক্রস দিয়ে বোঝানোর সময় ক্রস মানে ভিতরের দিকে আর ডট মানে বাহিরের দিকে। এখন ডট হবে না ক্রস হবে, এটা কীভাবে বুঝবো? এটার জন্য আমাদের ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটা নিতে হবে। দেখো, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, এদিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এদিকে বৃদ্ধাঙ্গুলে নাও, বাকি আঙ্গুলগুলো এদিকে প্রবেশ করবে মানে হচ্ছে ক্রস। আচ্ছা, এখন যদি এইদিকে একটা বিন্দু নিয়ে সিলেক্ট করে বলতাম যে আচ্ছা এটা কিউ বিন্দু, তুমি এই জায়গায় চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে একটু বলো। তাহলে এইদিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, আমরা যদি ডান হাতটা এদিকে রাখি, মানে বৃদ্ধাঙ্গুলে যদি এদিকে রাখি, তাহলে দেখা যাবে যে আঙ্গুলগুলো এদিকে প্রবেশ করে এদিকে বের হয়ে আসবে। এই যে এই জায়গায় এটা বের হয়ে আসতেছে, তার জন্য এখানে ডট সাইন দিতে হবে। এই যে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, বৃদ্ধাঙ্গুলার এদিকে দিলাম, বাকি আঙ্গুলগুলো ঘোরায় একটু এদিকে আনো, আনার পর দেখবা যে এখান থেকে বাইরে হয়ে আসতেছে, এই যে তল বরাবর বাইরে বের হয়ে আসতেছে, তাই এখানে ডট। আশা করি বুঝতে পারছো। যদিও এখনও না বুঝে দেখো, তাহলে চলো আমি আবার একটু একটা মান চেঞ্জ করে দেখাই। ধরে নিচ্ছি I1টা নিচের দিকে না, ধরে নিচ্ছি I1 এর মানটা কোনো কারণে যদি উপরের দিকে হইতো। আচ্ছা, আমি আবার এটা মুছে দিই। ধরে নিচ্ছি আমরা এখন এখানে একটা পি বিন্দু নিলাম, এই জায়গায় ডট হবে না ক্রস হবে বের করতে যাচ্ছি, এদিকে একটা কিউ বিন্দু নিলাম, এখানে ডট হবে না ক্রস হবে বের করতে যাচ্ছি। আর তড়িৎ প্রবাহ দিলাম নিচের দিকে, I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, কোন দিকে হচ্ছে? নিচের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এটা যদি হয় কিউ বিন্দু এবং এটা যদি হয় পি বিন্দু, এই দুই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান বের করার ইকুয়েশন হচ্ছে বীজগুলো μ0 I বাই 2 পাই। প্রশ্ন করে না যে মান কীভাবে বের করবো, এই যে μ0 I বাই 2 পাই। কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে বসাও, কতটুকু দূরত্বে বলে দিবে এ বসাও, পাই তো চিনি, μ0 চিনি, বসাই দিলেই এই দুই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান চলে আসবে। আর দিক বের করতে হলে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম নিতে হবে। তাহলে দেখো, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটা আমাদের কী শেখায়, যে দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে বৃদ্ধাঙ্গুলি দিতে হবে। তাহলে আমাদের হাতটা একটু বাঁকানো লাগবে, সুবিধা হয় এদিক থেকে যদি দেখাই। তাহলে আমরা যদি নিচের দিকে যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে, ডান হাত নিলাম, অবশ্যই ডান হাত নিতে হবে, এবং এই ক্ষেত্রে ডান হাত বা আমার হাতে জামানা বাদলে ইকুয়েশন পুরো উল্টে যাবে। তাহলে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিকে বৃদ্ধাঙ্গুলি নিলাম, নেওয়ার পর আমরা যদি ফার্স্টে কিউ বিন্দুর কথা বিবেচনা করি, দেখা যাবে যে এইদিকে আঙুলগুলো প্রবেশ করবে। প্রবেশ করবে মানে কি? প্রবেশ করবে মানে হচ্ছে ক্রস, তীরের পিছনের দিকটা, তীর ভিতরে ঢুকতেছে। আচ্ছা, ক্রস। সিমিলারলি এদিকে যদি আমি আঙুল ঘুরাই নিয়ে আসি, একটু ভালো করে খেয়াল করে দেখো, আঙুলগুলো এদিকে ঘুরাই নিয়ে আসলে এদিক থেকে বের হয়ে আসতেছে, ইট মিনস এখানে হবে ডট। আশা করি বুঝছো। এবং আরেকটা জিনিস সহজে বলে রাখি, যদি এখানে ডট আসে, ইট মিনস এখানেও ডট,
ইট মিনস এখানেও ডট, ইট মিনস এখানেও ডট, ইট মিনস এখানেও ডট, ইট মিনস এখানেও ডট, ইট মিনস এখানেও ডট। তার মানে এই পরিবাহীর এই দিকে যতগুলা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টই ডট আসবে। আর যেহেতু এখানে ক্রস চলে আসছে, ইট মিনস এখানেও ক্রস, ইট মিনস এখানেও ক্রস, ইট মিনস এখানেও ক্রস, ইট মিনস এখানেও ক্রস। যত দূরেই যাই না কেন এই পরিবাহীর এই দিকে যতগুলো পয়েন্ট নেব সবগুলো পয়েন্টে ক্রস আসবে, কারণ সবগুলো জায়গায় দেখা যাবে নিচের দিকে বৃদ্ধি আঙুল নিলে এইদিকে আঙুলগুলো প্রবেশ করতেছে, আর এই যে আঙুলগুলো প্রবেশ করতেছে তার জন্য ক্রস। আর এদিকে যেহেতু বের হয়ে আসবে তাই এগুলো হচ্ছে ডট। তাহলে কোনটা ডট হবে কোনটা ক্রস হবে আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক এই লজিকটা এখানে খাটানো হয়েছিল। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। আমাদের পরবর্তী এরকম একটা প্রবলেম আছে, তোমরা হেডিংটা চাইলে উপরে লিখতে পারো। আমরা দুইটা সমান্তরাল পরিবাহী নিছি যাদের দৈর্ঘ্য সেম, এবং যেহেতু সমান্তরাল পরিবাহী ইট মিনস প্রত্যেকটা জায়গায় তাদের দূরত্ব সেম। পার্থক্য হচ্ছে প্রথমটা যে PQ যে পরিবাহীটা দেখতে পাচ্ছ তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I1 পরিমাণ, এবং পরের যে পরিবাহীটা দেখতে পাচ্ছ তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I2। তাহলে কিসের মান সেম না? প্রথমটার মধ্য দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে পরেরটার মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তার মধ্য দিয়ে I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মধ্য দিয়ে I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে দুইটা পরিবাহী দেখতে পাচ্ছি I1 একটা এবং একটা হচ্ছে I2, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। ওরা একজন আরেকজনরে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? যদিও আমরা এরকম কোনো কিছু এখনও শিখছি না, বাট আমরা আজকের ক্লাসেই শিখব। কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন আমরা জানি তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমার প্রশ্ন হচ্ছে যে এই পরিবাহীটা এই পরিবাহীরে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, এবং এই পরিবাহীটা এই পরিবাহীটাকে আকর্ষণ হবে নাকি বিকর্ষণ করবে। আমরা এরকম একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি। তার আগে আমাদের বোঝা লাগবে যে কেন আকর্ষণ বা বিকর্ষণ হবে, এবং আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা কীভাবে হিসাব করতে হয়, এবং একই সাথে হিসাব করবো বলের দিকটা কীভাবে হিসাব করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমেই একটা পরিবাহী আরেকটা পরিবাহীর আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে এটা বোঝার জন্য একটা ইকুয়েশনের একটু সাহায্য নেব। আমরা এরকম একটা ইকুয়েশন শিখে আসছি, F = হচ্ছে QBB sin θ। যদি কোণের মান দেয়া না থাকে বা আমাদেরকে যদি প্রশ্ন সামহাও বোঝায় যে চুম্বক ক্ষেত্র এবং তার বেগের অভিমুখ হচ্ছে 90 ডিগ্রিতে, তাহলে কিন্তু আমাদের থিটাটা লেখার দরকার নাই, কারণ sin 91 হয়ে যাবে। আপাতত এতটুকু নিতে পারি, আর যদি মনে করো কারোর প্রবলেম হয় তাহলে থিটা নেওয়া আমার কোনো আপত্তি নেই, তবে থিটা কিন্তু তাদের মধ্যবর্তী কোণ, এটা একটু মনে রাখতে হবে। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে কোনো একটা পরিবাহী তার মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, একটু খেয়াল করো, তার লেন্থ হচ্ছে L, এই যে পরিবাহীটা নিলাম তার লেন্থ হচ্ছে L, তার মধ্য দিয়ে Q পরিমাণ আদান V বেগে T সময়ে এই জায়গাটা অতিক্রম করে চলে যায়। তাহলে একটা পরিবাহী তার দৈর্ঘ্য L, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে I, তার মধ্য দিয়ে Q পরিমাণ আদান V বেগে T সময়ে এই পুরো জায়গাটা অতিক্রম করে চলে যায়। তাহলে আমাদের হিসাব অনুযায়ী আমরা যদি তড়িৎ প্রবাহের মান বের করতে যাই, আমরা জানি I আসতেছে Q/T। তাহলে যেহেতু এখানে স্পষ্টতই বলা আছে যে এই Q আদান T সময়ের মধ্যে এই জায়গাটা অতিক্রম করে চলে যাচ্ছে, তাহলে I তড়িৎ প্রবাহের মান হচ্ছে Q/T। কারণ তড়িৎ প্রবাহের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি একক সময়ের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় এটি হচ্ছে I বা তড়িৎ প্রবাহ। তাহলে I যদি হয় Q/T, আমরা এখান থেকে টাইমের মানটা যদি বের করে রাখি তাহলে অবশ্যই লিখতে পারবো Q/T। এখন চলো আরেকটা ইকুয়েশন বের করি। আমরা জানতাম যে এখানে যে ইলেকট্রনগুলার বা যে চার্জের কথা আমরা বলতেছিলাম, চার্জগুলার সবগুলার বেগ যদিও সেম না, কিন্তু যখন আমরা আসলে একটা V লিখি তখন আসলে এটার একটা তারণ বেগ বা গড় বেগ লেখা হয়। তাহলে তোমরা যদি প্রশ্ন করো যে এই যে V দেখতে পাচ্ছ এটা কি সমবেগ নাকি অসমবেগ, উত্তর হচ্ছে অবশ্যই সমবেগ। তাহলে এটা যদি সমবেগ হয়, আমরা জানতাম সমবেগের ক্ষেত্রে একটা ইকুয়েশন হচ্ছে S = VT। তাহলে আমরা যদি এই ইনফরমেশনগুলো দ্বারা এটারে রিপ্লেস করতে যাই, তাহলে এই L পরিমাণ দৈর্ঘ্য এখান থেকে চলে যায়, L পরিমাণ দৈর্ঘ্য এখান থেকে অতিক্রম করে বিদায় আমরা S এর জায়গায় লিখতে পারবো L, তার বেগ হচ্ছে V, এই যে V পরিমাণ, এবং টাইম কিন্তু লাগতেছিল T। এই L পরিমাণ জায়গা V বেগে T সময়ে অতিক্রম করে চলে যায়। তাহলে এখান থেকে যদি আমরা টাইম বের করতে যাই তাহলে টাইম T আসবে L/V। তাহলে একটু এই জায়গাটা খেয়াল করে দেখো, এই ইকুয়েশন অনুযায়ী টাইম সমান হচ্ছে L/V, আর এখান থেকে টাইম T হচ্ছে Q/I। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এই টিটাই কিন্তু এখানে নিছি, এই টিটাই কিন্তু এখানে নিছি, তাহলে অবশ্যই তারা দুজন অবশ্যই সমান। তাহলে এই দুজন যদি সমান হয় আমি লিখতে পারবো Q/I মানেই হচ্ছে L/V। আর আমরা যদি আর গুণন করি তাহলে I/L, এই যে জায়গাটা এটা আসলে হচ্ছে Q/V এর সমান। তাহলে কে কার সমান? এই যে I/L এটা হচ্ছে Q/V এর সমান। আশা করি এতটুকু সবাই বুঝছো। তাহলে আমাদের ইকুয়েশনে যে একটা Q/V আছে, এই যে Q/V মানে এটার এইভাবে বলি আমরা, চার্জ এবং চার্জের বেগ এই দুটার গুণফল দিয়ে যা বোঝায়, তড়িৎ প্রবাহ এবং তার দৈর্ঘ্য এই দুটার গুণফল দিয়ে আসলে সেম বোঝায়।
কি বলি কিউ ইন্টু ভি, চার্জ এবং বেগ, চার্জের বেগ এই দুটার গুণফল দিয়ে যা বোঝায় তড়িৎ প্রবাহ এবং পরিবাহীর দৈর্ঘ্য এই দুটার গুণফল আসলে সেম। তাহলে আমরা চাইলে এই কিউ এবং ভিরে রিপ্লেস করে দিতে পারি। কিউ এবং ভিরে কি দ্বারা রিপ্লেস করতে পারি? কিউ এবং ভিরে রিপ্লেস করতে পারি আসলে আই ইন্টু এল দিয়ে। তাহলে এফ ইজিক্যাল টু দাঁড়াইলো এই যে কিউ ইন্টু ভি, এটা লিখতে পারবো আই ইন্টু এল ইন্টু হচ্ছে বি সাইন থিটা। তাহলে দেখো আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, এফ ইজিক্যাল হচ্ছে আই এল বি সাইন থিটা। তাহলে কোনো একটা পরিবাহীরে যদি একটা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে চুম্বক ক্ষেত্র এই পরিবাহীর উপর কতটুকু বল প্রয়োগ করে এই বলটা যদি বের করতে হয়, তাহলে তার ইকুয়েশন হচ্ছে আই এল বি ইন্টু সাইন থিটা। তাহলে আবার বলি এই দুটার মধ্যে পার্থক্য কি? উপরেরটা যখন বলা হয় মানে 1 নম্বর অংশটুকু, এখানে বলা হয় এই চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যখন কিউ আদান ভি বেগে গতিশীল হয়, তখন এই চুম্বক ক্ষেত্র এই আদানের উপর যতটুকু বল প্রয়োগ করবে তার জন্য যে বলের পরিমাণটা, এটা বের করার ইকুয়েশন হচ্ছে কিউ বি সাইন থিটা। একইভাবে পরের যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এফ ইজিক্যাল হচ্ছে আই এল বি ইন্টু সাইন থিটা, আমরা যদি এই জায়গাটা একটু সলভ করি, এই জায়গাটা যদি একটু গোছাতে যাই, তাহলে দেখা যাবে যে বি চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি এল দৈর্ঘ্যের একটা পরিবাহী নিয়ে যাওয়া হয় এবং তার জন্য ওই পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহের পরিমাণ, এটার পরিমাণ যদি হয় আই, তাহলে এই চুম্বক ক্ষেত্র এই পরিবাহীর উপর যতটুকু বল প্রয়োগ করবে এই বলের পরিমাণটা হচ্ছে আই এল বি ইন্টু সাইন থিটা। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জের মধ্য দিয়ে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে কিউ বি সাইন থিটা। আর আমি একটু এটা ড্র করে বোঝাতে যাচ্ছি প্লিজ। একটা চুম্বক ক্ষেত্র, ধরো নাও এটা এই চুম্বক ক্ষেত্রটা আগে থেকে সৃষ্টি করে রাখা, তার মধ্য দিয়ে একটা পরিবাহী যাচ্ছে, ধরো নাও এটার মধ্য দিয়ে একটা পরিবাহী যাচ্ছে, সরি এটার মধ্য দিয়ে ধরো নাও একটা পরিবাহী এই যে একটা পরিবাহী, তার দৈর্ঘ্যটা ধরো নাও এল। এখানে একটা জিনিস কনসিডার করতে হবে যে আসলে আমরা পুরো লেন্থটা নিব না, এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যে লেন্থটা আছে, চুম্বক ক্ষেত্রের মধ্যে যে লেন্থটা আছে, এটা ইম্পর্টেন্ট কথা। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যে পরিমাণ লেন্থটা আছে, এই যে এখান থেকে এখান পর্যন্ত, এটার দৈর্ঘ্য যদি হয় এল, তার মধ্য দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই যে চুম্বক ক্ষেত্রটা, এই চুম্বক ক্ষেত্রটা এই পরিবাহীর উপর যতটুকু বল প্রয়োগ করবে এই এফ বের করার ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে আমাদের এটা একটু মনে রাখতে হবে, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, এইরকম একটা পরিবাহীরে যদি একটা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই চুম্বক ক্ষেত্রটা ওই পরিবাহীর উপর একটা বল প্রয়োগ করে এবং তার ইকুয়েশন হচ্ছে আই এল বি ইন্টু সাইন থিটা। আশা করি এই জায়গাটা সবাই বুঝে গেছে। এখন কতটুকু বল প্রয়োগ করে এটা যদি বুঝতে হয়, তাহলে তার ইকুয়েশন হচ্ছে আই এল বি ইন্টু সাইন থিটা। এখন আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো একটা পরিবাহী হচ্ছে I1 আর একটা পরিবাহী হচ্ছে I2, এবং আমাদের প্রশ্ন হচ্ছে এই একটা পরিবাহী আর একটা পরিবাহীরে কি আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে, এটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে এরকম দুইটা পরিবাহী একটা অপরটারে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, এটা যদি বের করতে হয় তাহলে চলো আমরা একটু একটু করে আগাই। প্রথমত আমাদের যে জিনিসটা জানা লাগবে, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন আসলে এই যে পরিবাহীটা দেখতে পাচ্ছ, তার মধ্য দিয়ে যখন I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্যে তার উপরে কোনো রকমের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে না। যারা কথাটা বুঝছো না আবার শোনো, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কতটুকু I1। এই I1 পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র আছে, এখানে 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 আছে, এই প্রত্যেকটা জায়গায় আছে। কিন্তু এই I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য তার উপরে কোনো চুম্বক ক্ষেত্র থাকবে না। কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন তার তড়িৎ প্রবাহের জন্য তার উপরে কোনো রকমের চুম্বক ক্ষেত্র পাওয়া যায় না, লব্ধিটা শূন্য হয়ে যায়। তাহলে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, কোথায় চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়? তার আশেপাশে। তবে এখানে যা, এখানে সেম না, এখানে সেম না, এখানে সেম না, মান চেঞ্জ হবে। কারণ চুম্বক ক্ষেত্রের মান বের করার যে ইকুয়েশন আমরা কি জানি, কোনো জায়গায় চুম্বক ক্ষেত্রের মান বের করার ইকুয়েশন হচ্ছে B = μ0 * I / হচ্ছে 2π × A। তাহলে তোমাকে যদি এই পয়েন্টটা নেই, এটার যতটুকু ডিস্টেন্স, এখানে নিলে তো সেম না, এখানে নিলে তো সেম না, দূরত্বটা চেঞ্জ হতে পারবে, দূরত্বটা চেঞ্জ হয়ে যাবে, বিধায় চুম্বক ক্ষেত্রের মানও চেঞ্জ হয়ে যাবে। তবে অবশ্যই চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। তবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য, এই পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে তার জন্য তার উপরে চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে না। তাহলে সিমিলারলি আমি যদি এই কথাগুলো I2 এর জন্য বলতে চাই, তাহলে কি বলবো, যে এই যে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার পরিমাণটা যদি হয় I2, তাহলে এখানে চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে, এখানে 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 পাওয়া যাবে, কিন্তু তার জন্য তার উপরে পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে না। এই পরিবাহীর জন্য তার উপরে চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন তার জন্য তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, কিন্তু তার জন্য তার উপরে সৃষ্টি হবে না। আবার বলছি, তার জন্য তার উপরে সৃষ্টি হবে না। তাহলে কোথায় সৃষ্টি হবে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তার জন্য তার উপরে সৃষ্টি হবে না। এখন আমরা যেটা পড়তে যাচ্ছি, তাহলে যদি জিজ্ঞেস করা হয়, আমি চলো এই পয়েন্টটা সিলেক্ট করি ফার্স্টে, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম,
এই পয়েন্টে কার জন্য চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, I1 এর জন্য নাকি I2 এর জন্য? এই জায়গায় চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে যে হ্যাঁ, পাওয়া যাবে। কার জন্য? I2 এর জন্য। কারণ তার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার জন্য, তার উপরে পাবো না, তবে তার জন্য তার উপরে একটা চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। এবং কতটুকু পাওয়া যাবে? এই যে মান বের হওয়ার ইকুয়েশন হচ্ছে এটা, μ0I/2π × a। এখানে আমরা একটু পরিবর্তন দরকার। কি পরিবর্তন দরকার? আমরা একটা থেকে আরেকটার দূরত্বরে এ বলতেছি না, আমরা আর বলতেছি। এই পরিবাহীটা থেকে এটার দূরত্ব আর, এটা থেকে এটার দূরত্ব আর। তাহলে আমরা এই পরিবাহী থেকে এই যে দূরত্বটা দেখতে পাচ্ছি, আমরা এই পরিবাহী থেকে এই যে দূরত্বটা দেখতে পাচ্ছি, এটারে আমরা নর্মালি এ নামে জানতাম, কিন্তু এখানে এটারে কী দ্বারা ডিফাইন করা হয়েছে? আর দ্বারা। তাই আমরা প্রথমে এটার একটু রিপ্লেস করে ফেলবো। কি রিপ্লেস করব? আবার একটু দেখো, এই যে আমাদের মেইন ইকুয়েশনের যেখানে এ লেখার কথা, এখানে লিখে দিচ্ছি হচ্ছে এ না লিখে আমরা লিখে দিচ্ছি হচ্ছে আর, কারণ দূরত্বটারে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এই জায়গায় যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এটা কার জন্য সৃষ্টি হবে? এটা I2 এর জন্য। তাই লিখলাম I2। তাহলে এখানে দিলাম B2। এই B2 দ্বারা বোঝানো হচ্ছে I2 এর জন্য এই I1 যে পরিবাহীটা তার উপরে যতটুকু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার নাম হচ্ছে B2। আবার বলতেছি B2 কেন লেখা হয়েছে? তুমি একটু ক্লিয়ারলি বলো, B2টা কার জন্য সৃষ্টি হয়েছে? I1 এর জন্য না I2 এর জন্য? এই জায়গায় যে চুম্বক ক্ষেত্রটা পাবো এটা অবশ্যই I1 এর জন্য না, এটা অবশ্যই I2 এর জন্য। এই যে I2 এর জন্য এটা বোঝানোর জন্য এই জায়গায় B2 ইউজ করা হয়েছে। আশা করি এতটুকু সবাই বুঝছো। এখন আসো, তার মান তো হচ্ছে B2 যেগুলো μ0I2/2π × r। চলো তার দিক হিসাব করি। কী হিসাব করব? দিক হিসাব করি। আচ্ছা, যদি দিক হিসাব করি তাহলে ডট নাকি ক্রস এটা তোমরা নিজেই পারবা। এই জায়গায় ডট হবে নাকি ক্রস হবে এটা যদি বের করতে হয়, তাহলে যে দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে যদি আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিই তাহলে বাকি আঙ্গুলগুলোর অভিমুখ চুম্বক ক্ষেত্র নির্দেশ করবে। এখন দেখা যাবে এই দিকে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য আমাদের এইদিকে বৃদ্ধাঙ্গুলি রাখলে এই আঙ্গুলগুলো এইদিকে প্রবেশ করে এইদিকে বের হয়ে আসবে। এই যে এদিকে প্রবেশ করলে এদিকে বের হয়ে আসতেছে, তাই এখানে ডট দিতে হবে। আশা করি ডট দেওয়ার মানে তোমরা একটা বুঝো। এখন ডট দেওয়ার মানে হচ্ছে তল বরাবর সোজা বাহিরের দিকে। তাহলে আবার বলতেছি, এখানে যে অংশটা দেখতে পাচ্ছ এই জায়গায় চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে I2 এর জন্য, এবং এই জায়গায় যে চুম্বক ক্ষেত্র পাবো এটার মান হবে B2 এবং তার ডিরেকশন হবে তল বরাবর সোজা বাহিরের দিকে। সিমিলারলি আমরা যদি এখানে যদি একটু হিসাব করি, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম ধরে নাও। তো তোমাদের যদি প্রথম প্রশ্ন করা হয় যে বলো তো এই পয়েন্টে যে চুম্বক ক্ষেত্রটা পাবো এটা আসলে কার জন্য, I1 এর জন্য নাকি I2 এর জন্য? উত্তর হচ্ছে অবশ্যই I2 এর জন্য পাবো। তাহলে I1 এর জন্য পাবো, কারণ এই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার জন্য এই পরিবাহীর উপর একটা চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে যদি I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তার জন্য আর পরিমাণ দূরত্বের যে চুম্বক ক্ষেত্রটা পাবো তার ইকুয়েশনটা আসবে B = μ0 × I/2π × r। এখান থেকে এটার দূরত্বরে আমরা এ নামে জানি, কিন্তু এখানে এই এটারই আর বলা হচ্ছে। তাহলে B = μ0 × I/2π × r। আশা করি এতটুকু বুঝছো। তাহলে একটা পরিবাহী থেকে আরেকটা পরিবাহীর দূরত্বরে বলা হচ্ছে আর। তাহলে এই পরিবাহী থেকে এই পরিবাহীটা যতটুকু দূরে এটার আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে ইকুয়েশন হচ্ছে μ0 × I/2π × r। এবং এই B1টারে এটারে আমরা বলতেছি B1। কেন B1 বলা হচ্ছে? কারণ এখানে I1 পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য এখানে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে। তাহলে B1টা কার জন্য? I1 এর জন্য। B2টা কার জন্য? I2 এর জন্য। আশা করি এতটুকু সবাই বুঝছো। এখন আসো এখানে ডট নাকি ক্রস এটা একটু হিসাব করি। তাহলে এই যে RS যে পরিবাহীটা দেখতে পাচ্ছি তার উপরে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে I1 এর জন্য। এখন I1 এদিকে যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে যদি আমাদের বৃদ্ধাঙ্গুলি নেই, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি বাকি আঙ্গুলগুলো ভিতরে প্রবেশ করতেছে। এই যে ভিতরে প্রবেশ করতেছে এটা বোঝানোর জন্য এখানে একটা ক্রস সাইন দিতে হবে। তাহলে আমরা এখানে একটা ক্রস সাইন দিলাম, এবং এই ক্রস সাইন দ্বারা বোঝানো হচ্ছে তল বরাবর সোজা ভিতরের দিকে হবে। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। এই যে তল বরাবর ভিতরের দিকে হবে এটা বোঝানোর জন্য এখানে ক্রস দেওয়া হচ্ছে। তাহলে এখানে কেন ডট হচ্ছিল? কারণ I2 এর জন্য যখন কনসিডার করবো তখন এদিকে আঙ্গুলগুলো প্রবেশ করে এদিকে বের হয়ে আসতেছিল, আর এখানে যখন এটা কনসিডার করতেছিলাম তখন I1 এর জন্য এখানে আঙ্গুলগুলো ভিতরে প্রবেশ করতেছিল, তাই এখানে ক্রস হবে। তাহলে দেখলাম একটা হচ্ছে I1, এই B2 যেটা এটা হচ্ছে ডট, আর B1 যেটা এটা হচ্ছে ক্রস। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন একটু আগে যে তোমাদের দেখানো হচ্ছিল যে F = হচ্ছে ILB ইন্টু হচ্ছে সাইন থিটা, ILB ইন্টু হচ্ছে সাইন থিটা। এখানে F এর ডিরেকশন যখন আমরা বের করতে যাই তখন এই F এর ডিরেকশন বের করার জন্য যে সূত্রটা প্রয়োগ করতে হয় এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র। বাম হস্ত সূত্র। তাহলে পার্থক্যটা আবার একটু খেয়াল করো। আমরা যখন কারেন্টের ডিরেকশন জানার পর মানে হচ্ছে I জানার পর যখন B এর ডিরেকশন বের করব তখন ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম নিতে হয়। যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে বৃদ্ধাঙ্গুলি, বাকি আঙ্গুলগুলোর অভিমুখ চুম্বক ক্ষেত্র নির্দেশ করে। কিন্তু আমরা যখন I এবং B এই দুইটার ডিরেকশন জানার পর F এর ডিরেকশন বের করতে যাব তখন ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র। আবার বলে ফেলি, আমরা যখন
কি বলছি এটা একটু বলি। আই এর ডিরেকশন জানার পর বি এর ডিরেকশন জানতে যাব, তখন হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, ওই যেটা বলাচ্ছিলাম এতক্ষণ। আর এখন ধরে নাও আইও জেনে গেছি, বিও জেনে গেছি, এখন আই জানলেই তো বি জানা যায় ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম দিয়ে। এই দুইটা জানার পর যদি এফ এর ডিরেকশন বের করতে যাই, তাহলে আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা নিতে হবে। তাহলে বাম হস্ত নিয়মটা কি? সবাই একটু বাম হাতটা নাও, একটু টাফ বাট একটু ট্রাই করলেই পারা যাবে। নেয়ার পর এই যে 3টা আঙুল দরকার। আচ্ছা ছোটোবেলায় এমন করতাম না আমরা, এই যে টি-শার্ট গুলি করে দিতাম না আমরা। তো একটু একটু এইভাবে আঙুলগুলা করতে হবে। এটা সোজা আনুভূমিক বরাবর দিয়ে দাও, এই যে সোজা এইদিকে একটা একদম স্ট্রেইট, আর বৃদ্ধাঙ্গুল এটা সোজা উপরের দিকে। সবাই একটু ট্রাই করে প্লিজ। একটা আনুভূমিক বরাবর, একটা এদিক বরাবর সোজা, আর এটা হচ্ছে উলম্ব বরাবর সোজা। তুমি যদি একটু ভালো করে আঙুলগুলোর প্যাটার্ন হিসাব করো, দেখবা এটার সাথে এটা 90, এটার সাথে এটা 90, এটার সাথে এটা 90, এরকম কিছু একটা চেষ্টা করো প্লিজ। তাহলে এরকম করলাম, এই যে একটা এদিক বরাবর, একটা সোজা, একটা উপরের দিকে। দেন তুমি তোমার কলম দিয়ে একটু লিখে ফেলো, এই যে বৃদ্ধাঙ্গুলে যেটা, মানে বৃদ্ধাঙ্গুলে বলছি, এই যে মাঝের যেটা, এটা হচ্ছে আই, এখানে একটু আই লিখে রাখো, আই। দেন এটা হচ্ছে বি, চুম্বক ক্ষেত্র বি, আর এটা হচ্ছে এফ। তাহলে এটা কি আই, তড়িৎ প্রবাহ, এটা কি বি, চুম্বক ক্ষেত্র, আর এটা কি, এটা হচ্ছে এফ। তাহলে আই যেদিকে যাবে এটা দিব এইদিকে, বি যেদিকে এটা দিব এইদিকে, আর এফটা দিব ওইদিকে। তাহলে আমরা যদি এই জায়গায় এটা অ্যাপ্লাই করতে যাই, দেখো আই কোন দিকে? উপরের দিকে। এই যে উপরের দিকে দিলাম আই, ওই যে এটা কিন্তু আই উপরের দিকে। দেন ডট মানে কি? বাইরের দিকে। অবশ্যই বাম হাত নিয়ে ট্রাই করো, ডান হাত নিয়ে হিসাব করো না। তাহলে এই যে এটা হচ্ছে তল বরাবর তোমাদের দিকে, এই যে দেখো তল বরাবর বাহিরের দিকে, এই যে তোমাদের দিকে। দেন এফটা কোন দিকে যাচ্ছে? বৃদ্ধাঙ্গুল এটা অবশ্যই আমার থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে অবশ্যই কি আসবে? এই যে এটা হবে এফ, এবং এটা এফটা কার? এটা হচ্ছে F21 দ্বারা কি বোঝাচ্ছি? যে 2 নাম্বার পরিবাহীটা 1 নাম্বার পরিবাহীর উপর যতটুকু বল দিবে, এটার নাম দিচ্ছি F21, এবং তার ডিরেকশন হচ্ছে এই দিকে। আশা করি বুঝতে পারছো। যারা এটা বুঝছো না তারা পরেরটা দেখো। আচ্ছা এখন আমি এই 1 নাম্বার পরিবাহীর জন্য, মানে PQ পরিবাহীর জন্য RS পরিবাহীর উপর যতটুকু বল প্রযুক্ত হবে, এই বলটা একটু দেখাতে যাচ্ছি। তাহলে কারেন্ট কোন দিকে? কারেন্ট উপরের দিকে। আর এখানে কি আছে? ক্রস মানে কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। এখন দেখো একদম মিলে যাচ্ছে, এটা একদমই সহজ। এই যে আবার দেখো, এই যে আমার আঙ্গুলগুলো, আই উপরের দিকে, ক্রস দ্বারা কি বোঝায় রে? ভিতরের দিকে যাচ্ছে, এই যে ভিতরের দিকে, তাই আমার বি ভিতরের দিকে। আচ্ছা আমার বৃদ্ধাঙ্গুল এটা, এই যে দেখো আমার বাম দিকে হিসাব করতেছি, তার মানে এই দিকে আকর্ষিত হবে। এটা হচ্ছে F12। এই F12 দ্বারা কি বোঝানো হচ্ছে? 1 নাম্বার পরিবাহীটা 2 নাম্বার পরিবাহীর উপর কতটুকু বল প্রয়োগ করতেছে, এটা হচ্ছে F12। এই যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তাহলে এফ বের করার সময় কোনটা নিতে হয়? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। আর আই জানার সময় বি জানতে হলে কি জানতে হয়? ডান হস্ত নিয়ম। এখন দেখো এই যে 2টা পরিবাহী, আমরা এখান থেকে বুঝে যাচ্ছি প্রথমটা দ্বিতীয়টারে ওইদিকে নিচ্ছে, 2 নাম্বারটা 1 নাম্বারটারে ওইদিকে নিচ্ছে, আর 1 নাম্বারটা 2 নাম্বারটারে এইদিকে আনতেছে। এবং এই 2টা অ্যারো চিহ্ন দেখানোর পর তোমার যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা কী বুঝতেছে বলো তো, একটা পরিবাহী একটা পরিবাহীর আকর্ষণ হতেছে নাকি বিকর্ষণ হতেছে? উত্তর হচ্ছে যে অবশ্যই আকর্ষণ হতেছে। তাহলে একটা পরিবাহী আরেকটা পরিবাহীরে কী করবে? আকর্ষণ হবে। তো আমাদের প্রশ্ন ছিল যে 2টা সমান্তরাল পরিবাহী যদি একই দিকে তড়িৎ প্রবাহিত করে তাহলে আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে? উত্তর হচ্ছে অবশ্যই আকর্ষণ হবে। সো তোমাদের যদি কারোর প্রবলেম হয় যে আমরা এখন এটা বুঝছি না, তাহলে আমি একই সাথে তোমাদের যেটা করতে পারি, চলো আমরা 2টা বিপরীত দিকে পরিবাহী নিয়ে তোমাদেরকে একটু বোঝাই যে তারা আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে। তাহলে আমার জন্য একদম ইজি হয়ে যাবে বিষয়টা বোঝানো। তাহলে চলো আমরা একটু এটা বুঝাই যে যদি তারা বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত করতো তাহলে কি হতো। তো আমরা ফার্স্টে একটা পরিবাহী নিলাম, এটা হচ্ছে প্রথম পরিবাহী, এবং আমরা আরেকটা পরিবাহী নিলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবাহী। এবং এই যে 2টা পরিবাহী দেখতে পাচ্ছ তাদের দৈর্ঘ্য আপাতত সমান, এবং একটাই আরেকটারে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে এটা বের করতে যাচ্ছি। দেখো তাদের কারেন্টের ডিরেকশন কিন্তু সেম। ইট মিনস আমি এখন পড়াতে যাচ্ছি 2টা পরিবাহী যদি বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত করে তাহলে আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে। তো আমরা ধরে নিচ্ছি প্রথম পরিবাহী, এটা হচ্ছে প্রথম পরিবাহী, তার নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কারেন্টের মান হচ্ছে I1, এটার উপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে I2, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে R। যেহেতু সমান্তরাল পরিবাহী তাহলে 2টা দেখে দূরত্ব সেম আসবে। এখন প্রথম কথা হচ্ছে আমরা যদি কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে যাই পরিবাহীর উপরে, তাহলে যার জন্য বের করবো ঠিক তার জন্য কিন্তু তার উপরে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না।
তাহলে এই যে প্রথম পরিবাহীটা এখানে যদি কোনো একটা পয়েন্ট নেই এবং যদি জিজ্ঞেস করা হয় যে এখানে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, প্রথম কথা হচ্ছে এই জায়গায় চুম্বক ক্ষেত্র কিন্তু I1 এর জন্য উৎপন্ন হবে না, I2 এর জন্য উৎপন্ন হবে। তাহলে I2 এর জন্য এখানে যে চুম্বক ক্ষেত্রটা পাবো বলো তো, এটা ডট হবে নাকি ক্রস হবে? আচ্ছা, তার আগে চলো মান বের করার সূত্রটা বসাই। মান যদি বের করতে আমরা জানি বীজগুলো হচ্ছে μ0 × I ডিভাইডেড বাই হচ্ছে 2π × A। এখানে সব দেওয়া আছে দেখো, আমরা জানি আমরা এখানে হয়তো এ লিখবো না, এর জায়গায় আমরা আর লিখবো। কেন? কারণ এই পরিবাহী থেকে এই পরিবাহীর দূরত্বটা হচ্ছে আর। দেন কারেন্টের মান হচ্ছে অবশ্যই I1 দিতে হবে, না সরি I2 দিতে হবে। কেন I2 দিতে হবে? কারণ প্রথম পরিবাহীর উপর যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে এটা অবশ্যই I2 এর জন্য। তাহলে এখানে দেবো I2, তাহলে এখানে দেবো অবশ্যই B2। তাহলে B2 ইজগুলো হচ্ছে μ0 × I2 ডিভাইডেড বাই 2π × R। এবং এই B2 এর ডিরেকশন যদি বের করতে যাই, যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিকে যদি আমরা আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা দিই, এই যে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে যদি আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা দিই, তাহলে এদিকে আঙ্গুলগুলো প্রবেশ করবে। এই যে দেখো, এইদিকে বৃদ্ধাঙ্গুলি দিলাম ডান হাত নিয়ে। এখন অবশ্যই কেউ বাম হাত দিয়ে হিসাব করো না, কারণ আমরা কি জানতাম, কারেন্টের ডিরেকশন জানার পর যখন আমরা বি এর ডিরেকশন জানতে যাব, আই জানার পর যখন বি জানতে যাব, তখন কিন্তু অবশ্যই ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম নিতে হবে। তাহলে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে আই, এদিকে আঙ্গুলগুলো প্রবেশ করবে মানে হচ্ছে ক্রস। তাহলে এখানে ক্রস পাওয়া যাবে। তাহলে তার মান হবে B2 ইজগুলো μ0 × I2 ডিভাইডেড বাই 2π × R। তার মান হবে এটা, আর দিক হবে ক্রস। যারা এটা বুঝছো না, চলো আমরা পরেরটা বুঝি। এখন যদি এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান বের করতে হয়, তাহলে মান বের করার সূত্র নিব কি? আচ্ছা, এখানে চুম্বক ক্ষেত্রটা কার জন্য সৃষ্টি হবে? অবশ্যই I1 এর জন্য। তাহলে B ইজগুলো হচ্ছে μ0 × I ডিভাইডেড বাই 2π × ডিস্টেন্স মানে হচ্ছে R, মান এটা। এখন অবশ্যই এখানে কি লিখতে হবে? I1। কেন? কারণ এই জায়গায় যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে এটা হচ্ছে I1 এর জন্য। তাহলে এখানে অবশ্যই কি লিখবো? B1। ওকে, এখন যদি বলি যে আচ্ছা ডট হবে না ক্রস হবে, তাহলে কাজ করে চলো, এই B1টা কার জন্য সৃষ্টি হয়েছে? I1 এর জন্য। তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে? উপরের দিকে। তাহলে উপরের দিকে আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা দিলাম, দেওয়ার পর দেখা যাচ্ছে এখানেও প্রবেশ করতেছে। একটু খেয়াল করে দেখো, উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানেও প্রবেশ করতেছে, এখানেও প্রবেশ করতেছিল, নিচের দিকে নিলে এদিকে প্রবেশ করে। এখন যখন উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তার জন্য এই জায়গা যখন আমরা কনসিডার করতেছি, এখানেও এটা প্রবেশ করতেছে, ইট মিনস এটাও ক্রস। এই যে উপরের দিকে নিলাম বৃদ্ধাঙ্গুলি, এই আঙ্গুলগুলো এদিকে প্রবেশ করতেছে, যেহেতু প্রবেশ করতেছে আমরা জানি কি তল বরাবর ভিতরের দিকে প্রবেশ করার জন্য কি দিতে হয়? ক্রস। এখন দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে একটা পার্থক্য ধরা পড়ছে। দেখো, যখন একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছিল তখন এই অংশটাতে ডট হলে এই অংশটাতে ক্রস হয়, কিন্তু এখানে যখন আমরা পড়াচ্ছি বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন এদিকে যদি ক্রস হয় এদিকেও ক্রস হয়। আশা করি এতটুকু বুঝছো। এখন যদি আমরা আমাদের পরবর্তী অংশটাতে যাই, যে এফ এর ডিরেকশনটা যদি বের করতে যাই, যেহেতু দুইটা বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত করতেছে, আমরা জানি এফ বের করার জন্য যে ডিরেকশন, এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা নিতে হবে। এবং কি আবার আমরা হাতটা রেডি করি, বাম হাত নিলাম, এদিকে একটা আঙ্গুল, সোজা একটা আঙ্গুল, উপরের দিকে একটা আঙ্গুল, যেন প্রত্যেকটা আঙ্গুল প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। এই আঙ্গুলটা হচ্ছে আই, এই আঙ্গুলটা হচ্ছে বি, আর এই আঙ্গুলটা হচ্ছে এফ। তাহলে চলো আমরা প্রথম পরিবাহীর উপর দ্বিতীয় পরিবাহীটা কতটুকু বল প্রয়োগ করে এটা বের করি। তাহলে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? উপরের দিকে। এই যে আই, ক্রস মানে কি? পরের আঙ্গুলটা হচ্ছে বি, ভিতরের দিকে হতে হবে, এই যে ভিতরের দিকে। দেন আমার বৃদ্ধাঙ্গুলিটা দেখো আমার বাম দিকে যাচ্ছে, ইট মিনস প্রথম পরিবাহীটা দ্বিতীয়টার উপর এদিকে বল প্রয়োগ করবে। এটা হচ্ছে F21। এই 21 দ্বারা কি বোঝানো হয়? 2 নাম্বারটা 1 নাম্বারের উপর কতটুকু বল প্রয়োগ করতেছে, এটা হচ্ছে 21। 2 নাম্বারটা 1 নাম্বারের উপর কতটুকু বল প্রয়োগ করে, এটা হচ্ছে 21। তো বোঝাই যাচ্ছে ও ওরে এদিকে ঠেলে দিচ্ছে। আচ্ছা, এখন দেখি ও ওরে কী করে। তাহলে এই জায়গায় যদি এই পরিবাহীর জন্য বলের পরিমাণটা হিসাব করতে হয়, তাহলে বলটা কীভাবে হিসাব করতে হবে? IBF, ঠিক আগের মতো। এই যে দেখো, এটা হচ্ছে আই, দেন এটা হচ্ছে বি, এটা হচ্ছে এফ। তাহলে কারেন্ট কোন দিকে? কারেন্ট নিচের দিকে, কারেন্ট নিচের দিকে, যে নিচের দিকে কারেন্ট। দেন এটা বি, বি কোন দিকে হয়? ক্রস মানে ভিতরের দিকে। তাহলে এই যে দেখো আমার এখন এই যে বৃদ্ধাঙ্গুলিটা আছে, এটা হচ্ছে এফ। তাহলে বোঝাই যাচ্ছে বৃদ্ধাঙ্গুলিটা ডান দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে F12। তাহলে দুইটা পরিবাহী যখন বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত করতেছিল, এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি প্রথম পরিবাহীটা দ্বিতীয় পরিবাহীটারে এদিকে যেতে বলতেছে, এটা হচ্ছে F12, এবং দ্বিতীয় পরিবাহীটা প্রথম পরিবাহীটারে এদিকে যেতে বলতেছে, এটা হচ্ছে F21। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পরস্পরকে অবশ্যই বিকর্ষণ করতেছে। তাহলে এখান থেকে আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ MCQর জন্য, ইভেন সিকিউতেও আসবে। আমরা আজকেই দেখব যে দুইটা পরিবাহী যখন একই দিকে তড়িৎ প্রবাহ করবে, তখন আসলে তারা পরস্পরকে আকর্ষণ করে, এবং দুইটা পরিবাহী যদি তারা বিপরীত দিকে তড়িৎ প্রবাহ করে, তাহলে অবশ্যই তারা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আকর্ষণ নাকি বিকর্ষণ এটা আমরা কীভাবে বুঝবো বলছিলাম? একই দিকে তড়িৎ প্রবাহিত হলে আকর্ষণ, আর বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে বিকর্ষণ। এই যে এই ক্ষেত্রে তারা পরস্পরকে আকর্ষণ করতেছে, আর এই ক্ষেত্রে পরস্পরকে বিকর্ষণ করবে। আশা করি এতটুকু বুঝছো সবাই।
এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যদি একজন আরেকজনের আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা কত? চলো আমরা একটু পরিমাণটা কত এটা একটু বের করি। তাহলে একজন আরেকজনের যে আকর্ষণ হবে বা বিকর্ষণ হবে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা কতটা যদি বের করতে হয়, তাহলে একটু আগে যখন আমরা করতেছিলাম যে আমি ওই চিত্রটা আবার একটু ড্র করি, যে এখানে একটা সরি, যে ধরে নাও এই একটা পরিবাহী আর এখানে ধরে নাও আরেকটা পরিবাহী, তারা দুইজনের দৈর্ঘ্যই হচ্ছে L, তারা একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করতেছে না। প্রথম জনের তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে I1 আর দ্বিতীয় জনের তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে I2, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R এবং তারা একই দিকে তড়িৎ প্রবাহিত করতেছে। এবং আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছি কোনো একটা পরিবাহী যখন একই দিকে তড়িৎ প্রবাহ করে তখন তারা পরস্পরকে আকর্ষণ করে। আমরা যদি খুব তাড়াতাড়ি আবার হিসাব নিকাশটা করতে যাই, তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্রটা পাবো এটা I2 এর জন্য, তাহলে এদিকে তড়িৎ প্রবাহিত হবে, আঙুলগুলো এদিকে ঢুকে এদিকে বের হয়ে আসবে বিদায় এখানে অবশ্যই ডট হবে। আর এই পরিবাহীর জন্য এখানে আঙুলগুলো যদি বৃদ্ধাঙ্গুলে রাখি তাহলে এই আঙুলটা এদিকে প্রবেশ করবে, তার মানে এখানে ক্রস হবে। এবং এখানে যদি বি বের করতে যাই, বি যেগুলো হচ্ছে μ0 ইন্টু I1 ডিভাইড বাই হচ্ছে 2π ইন্টু R, এটা হচ্ছে B1 আর এটা হচ্ছে B1। আর এখানে যে চুম্বক ক্ষেত্রটা পাবো এটা যদি হয় B2, তাহলে আনসার আসবে μ0 ইন্টু I1 ডিভাইডেড বাই I2 ডিভাইড বাই 2π ইন্টু R। কেন I2 লিখতেছি? কারণ এই জায়গায় চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে I2 এর জন্য এবং এখানে ডট হবে, এখানে ক্রস হবে। এখন আমরা F এর ডিরেকশন একটু আগে পেয়ে গেছিলাম, এটা হচ্ছে এই F21 দ্বারা বোঝানো হয় প্রথমটা দ্বিতীয়টার উপর কতটুকু বল প্রয়োগ করবে, এবং এটা হচ্ছে F12, এটা হচ্ছে 1 নাম্বারটা 2 নাম্বারটার উপর কতটুকু বল প্রয়োগ করবে। তো ফার্স্টে চলো আমরা F21 বের করি। মানে আমি এখন শিখতে যাচ্ছি, তোমাদের যদি প্রশ্ন করা হয় যেহেতু তার মধ্য দিয়ে I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তার মধ্য দিয়ে I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে তড়িৎ প্রবাহের পরিমাণ সমান না, আমি তাও আরেকটা ইনফরমেশন ধরে নিচ্ছি যে ধরে নিচ্ছি I1 ইজ গ্রেটার দেন I2। এখন যদি প্রশ্ন করা হয় প্রথম পরিবাহীটা যদি দ্বিতীয় পরিবাহীর তুলনায় বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত করে, তাহলে পরস্পরকে আকর্ষণ করে বুঝলাম, কিন্তু কে কাকে বেশি বলে আকর্ষণ করবে এটা এখন আমরা খুঁজে বের করতে যাচ্ছি। ইট মিনস আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, যদি I1 ইজ গ্রেটার দেন I2 হয়, মানে প্রথম পরিবাহীর মধ্য দিয়ে একটু বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এই I2 এর তুলনায়, তাহলে ও যে ওরে আকর্ষণ করে বা ও যে ওরে আকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা কত হবে, কে কাকে বেশি বলে আকর্ষণ করবে, এসব বের করতে যাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। আমরা যদি আমাদের এরিয়া হিসেবে, কথাটা একটু খেয়াল করো, আমরা যদি এরিয়া হিসেবে এই জায়গাটারে বিবেচনা করি, এই এরিয়াটারে বিবেচনা করি, এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান B1 নাকি B2, সবাই একটু বলো প্লিজ, B1 নাকি B2? দেখো এই যে পরিবাহীটা দেখতে পাচ্ছি, এই পরিবাহীটার সব জায়গায় চুম্বক ক্ষেত্রের মান সমান এবং তার মান হচ্ছে B2। আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন থাকে যে চুম্বক ক্ষেত্রের মান কেন সমান হলো, কারণ এই পরিবাহীর উপর চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে কার জন্যে? অবশ্যই I2 এর জন্যে। এবং I2 এর জন্য এই পরিবাহীটার দূরত্ব সব দিক দিয়ে সমান, তড়িৎ প্রবাহের পরিমাণও সব দিক দিয়ে সমান, এটা হচ্ছে I2। তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I2 এবং দূরত্ব যেহেতু সব দিক দিয়ে সমান, তাহলে আমরা যদি বিবেচনা করি যে এখান থেকে এই জায়গায় চুম্বক ক্ষেত্র কত, এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান আসবে μ0 I2 ডিভাইড বাই 2πr। আচ্ছা, এখান থেকে এই জায়গায় চুম্বক ক্ষেত্র কত, μ0 I2 ডিভাইড বাই 2πr। এদিকে কি আরেকটু বেশি বা কম যে চুম্বক ক্ষেত্রটা চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না। তাহলে দাঁড়াইলো এই পরিবাহীর জন্য এই সব জায়গায় চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে B2। আর আমরা একটু আগে কি শিখে আসছি, F ইজগুলো কি আসে, F ইজগুলো হচ্ছে I L B sin থিটা। তাহলে সাইন থিটার মানটা কত আসবে? আচ্ছা, এখানে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে রে? তড়িৎ প্রবাহিত হচ্ছে উপর দিকে, আর এই ডট দ্বারা কি বোঝায়? তল বরাবর বাহিরের দিকে। তাহলে বলোই তো এই তড়িৎ প্রবাহ আর এই চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হতো, তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে আর চুম্বক ক্ষেত্রটা হচ্ছে বাহিরের দিকে, তাহলে অবশ্যই মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90 মান হতো 1, এটা লিখতে হবে না। তাহলে দাঁড়াইলো আমি যদি এখানে F21 লিখি, মানে প্রথম পরিবাহীটা দ্বিতীয় পরিবাহীর উপর কতটুকু বল প্রয়োগ করতেছে, তাহলে এই জায়গাটা বিবেচনা করতে হবে। এখানে তড়িৎ প্রবাহের পরিমাণ কত? I1, লিখলাম I1। লেন্থ কত? দুইটারই লেন্থ হচ্ছে L। বি কত? এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে B2। সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। সাইন 90 কেন হইল? কারণ এদিকে ডট দ্বারা বোঝায় চুম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর বাহিরের দিকে আর তড়িৎ প্রবাহিত হচ্ছে উপর দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, B2 কেন লিখলাম, I1 কেন লিখলাম? সবাই প্লিজ এই জায়গাটা কনসিডার করো। এই জায়গায় তড়িৎ প্রবাহের পরিমাণ কত? I1। এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান কত? V2। আমি ঠিক এটাই লিখছি। লেন্থের জায়গায় কেন 1 2 লিখলাম না? কারণ এই পরিবাহীর দৈর্ঘ্য যত, এই পরিবাহীর দৈর্ঘ্য ঠিক ততই। আশা করি এতটুকু সবাই বুঝছো।
এবং F21 এর ডিরেকশন এদিকে, sin 90 হতো লিখতে হবে না। তাহলে F21 সমান কী দাঁড়াইলো? I1 L B2। আচ্ছা এটা এখানে থাক। আচ্ছা চলো এই জায়গায় বলের পরিমাণটা মানে F12টা একটু বের করি। তাহলে এখন সবাই প্লিজ একটু এই জায়গাটা কনসিডার করো। আচ্ছা এই যে এরিয়াটা নিলাম আমরা, এই এরিয়াটা বলতে আসলে পুরো এরিয়াটা বুঝতে হবে না, জাস্ট এই পরিবাহীটা সবাই একটু খেয়াল করো। এই পরিবাহীর উপর চুম্বক ক্ষেত্রের মান হতো, এই পরিবাহীর উপর চুম্বক ক্ষেত্রটা কার জন্য সৃষ্টি হয়েছিল? I1 এর জন্য, এবং তার পরিমাণটা হতো B1। B1 এর মান কীভাবে বের করতে হবে? মিউ নট I1 ডিভাইড বাই 2 পাই ইন্টু R। তাহলে তার সব জায়গায় চুম্বক ক্ষেত্রের মান সমান নাকি অসমান? সমান। কত? B1, কারণ এটা I1 এর জন্য সৃষ্টি হয়েছে। তাহলে যদি B1 হয় তাহলে F কীভাবে বের করতে হয়? F মানে হচ্ছে ILB sin θ, ILB sin θ। I কোন দিকে? উপরের দিকে। I এর পরিমাণ কত? 2, L কত? L তো L, B এর মান কত? B1। এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান B1, কিন্তু এটার পরিবাহীর মান হচ্ছে I2। তাহলে F12 মানে 1 নম্বর পরিবাহীটা 2 নম্বর পরিবাহীর উপর যতটুকু বল প্রয়োগ করবে এটার নাম দিয়েছি আমরা F12। আর সাইন অবশ্যই 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হয়েছে? কারণ এখানে ক্রস দ্বারা কি বোঝায় রে? কারেন্টের পরিমাণ সোজা ভিতরের দিকে, আর চুম্বক ক্ষেত্রের মান দিচ্ছি সোজা উপরের দিকে। তাহলে B যদি সোজা ভিতরের দিকে হয়, তড়িৎ প্রবাহিত হয় যদি উপর দিকে, তাহলে I এবং B এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সাইন 91। এটা লিখতে হবে না। তাহলে F12 সমান আসলো I2 L B1। তাহলে আমাদেরকে যদি F21 মানে এটা দ্বারা বোঝায় যে 2 নম্বর পরিবাহীটা 1 নম্বর পরিবাহীর উপর কতটুকু বল প্রয়োগ করবে, তাহলে F21 সমান হচ্ছে I1 L B2। আর যদি F12 বের করতে বলা হয় তাহলে এটা হচ্ছে I2 L B1। আশা করি এতটুকু বুঝছো। কিন্তু এখন যদি জিজ্ঞেস করা হয় যে এই যে দুইটা ইকুয়েশন, কোন দুইটা ইকুয়েশন? যে এই যে আমি বাকিগুলো একটু কেটে দিতে যাচ্ছি প্লিজ, এগুলো আমি চাচ্ছি যে এগুলো আমার এখন দরকার নাই। আচ্ছা আমি তার একটু সিলেক্ট করে এখানে নিয়ে আসি। একটু কী হলো এটা? আচ্ছা আমরা এই জায়গাটার একটু পাশাপাশি করি। এটা হচ্ছে F12 আর এটা হচ্ছে F21। এটা হচ্ছে দ্বিতীয় পরিবাহীটা প্রথম পরিবাহীর উপর কতটুকু বল প্রয়োগ করে, আর এটা হচ্ছে প্রথম পরিবাহীটা দ্বিতীয় পরিবাহীর উপর কতটুকু বল প্রয়োগ করে। এখন তোমাদের যদি জিজ্ঞেস করা হয় কে বড় বলো তো, F12 বড় নাকি F21 বড়? F12 বড় নাকি 21 বড়, এটা যদি বুঝতে হয় আবার বলি I1 কিন্তু আমি বড় ধরে নিছি। তাহলে I1 যদি বড় হয় তাহলে তোমাদের কাছে মনে হতে পারে, তাহলে মনে হয় হচ্ছে F12টা মনে হয় ওরে বেশি বলে আকর্ষণ করবে, অথবা উল্টাটাও হতে পারে, জানি না। আচ্ছা ইকুয়েশন কি বলে একটু দেখি চলো। আচ্ছা চলো আমরা এটা একটু সলভ করি। F21 I1 ফুলাপান L এর জায়গায় L। দেখো তো B2 সমান কি লেখা যায়? B2 সমান লেখা যায় মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই ইন্টু R। আমি এই জায়গাটা একটু লিখতে যাচ্ছি। তাহলে B2 জায়গায় লিখলাম মিউ নট ইন্টু I2 ডিভাইড বাই 2 পাই ইন্টু হচ্ছে R। এখন যদি আমরা এটা একটু সলভ করতে যাই তাহলে লিখলাম মিউ নট বাই 2 পাই, এই যে দেখো মিউ নট বাই 2 পাই ইন্টু এই যে I1 ইন্টু হচ্ছে I2 ডিভাইডেড বাই R ইন্টু হচ্ছে L। মিউ নট বাই 2 পাই I1 ইন্টু I2 ডিভাইড বাই R ইন্টু হচ্ছে L। এটা হচ্ছে F21। এটা কি? এটা হচ্ছে F21। তাহলে F21 হচ্ছে মিউ নট I1 I2 ডিভাইড বাই R। এটা এখানে থাক। আচ্ছা এখন এটা একটু সলভ করে প্লিজ। F12টা সলভ করি। F12 আচ্ছা I2 এর জায়গায় I2, L এর জায়গায় L। এখন B1 লিখতে হবে। B1 এর জায়গায় কী লিখবো? B1 এর জায়গায় হচ্ছে মিউ নট ইন্টু I1 ডিভাইড বাই 2 পাই ইন্টু R। একটু যদি খেয়াল করো এই যে F12 একটু দেখো তো, এটা মিউ নট ডিভাইডেড বাই 2 পাই, আবার সেম I1 এই যে I1 ইন্টু হচ্ছে I2 ডিভাইডেড বাই এই যে নিচে একটা R আর এই যে হচ্ছে L। তুমি যদি এখন সবগুলা মুছে দিয়ে এটা যদি হিজিবিজি হয়ে যায়, সব বাদ দাও। একটু আগে তো দেখছোই কী হয় না হয়। সবগুলা বাদ দেওয়া দাও প্লিজ। সবগুলা বাদ দিয়ে এই দুটো একটু পাশাপাশি করো। দেখো তো F12 এবং F21 আলাদা নাকি সেম? দেখো তো কী আসে, একটু খেয়াল করে দেখো। এই যে কী বলা যায়, এই যে দেখো মিউ নট বাই 2 পাই, এই যে মিউ নট বাই 2 পাই, এই যে I1 I2 বাই R, I1 I2 বাই R, এই যে L, এই যে L, হুবহু সেম। ইট মিনস দুইটা পরিবাহী অবশ্যই পরস্পরকে সমান বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। আকর্ষণ নাকি বিকর্ষণ কীভাবে বুঝবো? যদি একই দিকে তড়িৎ প্রবাহিত করে তাহলে আকর্ষণ, আর যদি বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত করে তাহলে বিকর্ষণ। কিন্তু তাদের বলের পরিমাণটা অবশ্যই সেম। এই যে দেখো অবশ্যই সেম। এবং যেহেতু বলের পরিমাণটা সেম, আমি এখান থেকে বোঝাতে যাচ্ছি খেয়ে তড়িৎ বেশি প্রবাহিত করতেছে, খেয়ে কম করতেছে, এটা অবশ্যই জানার দরকার নাই।
যদি প্রশ্ন করে কেন জানার দরকার নাই, কারণ একটু খেয়াল করে দেখবা এই F12 বা F21 শুধু I1 বা শুধু I2 এর উপর নির্ভর হয় না, নির্ভর করে দুইটার গুণফলের উপর। তাহলে একটা বেশি বা একটা কম হোক, সো হোয়াট, এটা তো শুধু কারেন্ট শুধু তাদের নিজস্ব তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে না, কারণ নিজস্ব পরিবাহীর উপর নির্ভর হয় না, তড়িৎ প্রবাহের উপর নির্ভর হয় না, নির্ভর করে দুইটার গুণফলের উপর। তাহলে একটা যদি বেশিও হয় বা একটা যদি কমও হয়, কিন্তু দুইটার গুণফল সেম হয়ে যাওয়াতে F12 এবং F21 দুইটার পরিমাণ অবশ্যই সেম আসবে। তাহলে কী সিদ্ধান্ত নিলাম আমরা, দুইটা পরিবাহী একই দিকে তড়িৎ প্রবাহিত হলে অবশ্যই কী করবে, আকর্ষণ করবে। বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে কী করবে, বিকর্ষণ করবে। এবং আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ কত, যে কোনো একটা ইকুয়েশন বসাইলে হয়েছে। যেহেতু দুইটার মান সেম আসছে, তাইলে আমরা F12 এবং 21 কিছুই লিখবো না, আমরা যেটা লিখবো শুধু F লিখবো। F দিয়ে কী লিখবো, μ0/2π ইন্টু কি, ইন্টু হচ্ছে I1 ইন্টু হচ্ছে I2 ডিভাইডেড বাই R, মানে তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে কিন্তু R স্কোয়ার না, কেউ ঝামেলা বাঁধায় না, R ইন্টু হচ্ছে পরিবাহী দুইটার লেন্থ, অবশ্যই দুইটার লেন্থের পরিমাণের। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই যদি দুইটা লেন্থ সমান না দেয়, সমান দিয়ে দিবে ভাই, দুইটা অসমান হলে এইসব ক্যালকুলেশন খাটবে না, একটু ঝামেলা হয়ে যাবে। সো আপাতত লেন্থ নিয়ে কোনো কথা বলো না, দুইটা সমান দৈর্ঘ্যের বলবে। তাহলে দেখো F12 এবং 21 এর মান যেহেতু সমান, আমরা F12 21 কিছু লিখবো না, ডিরেক্ট F বইলা চালাই দিব। এখন এটা কিসের ইকুয়েশন, এটাই হচ্ছে দুইটা পরিবাহী যদি একই দিকে তড়িৎ প্রবাহিত করে বা বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত করে, তাহলে তার বল বের হওয়ার ইকুয়েশন। এখন এই বলটা এটা কি আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী, এটা টোটালি নির্ভর করবে পরিবাহী দুইটা কি একই দিকে তড়িৎ প্রবাহিত করতেছে নাকি বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত করতেছে। আশা করি এতটুকু সবাই বুঝছো। এখন আসো, তারা আরেকটা লাইন এক্সট্রা বলতে পারে, যদি একক দৈর্ঘ্যে বল জানতে চায়। কি জানতে চায়, একক দৈর্ঘ্যে বল, তাহলে F ইজিক্যাল টু এই যে μ0/2π দেখতে পাচ্ছি, ইন্টু হচ্ছে I1 সাথে ইন্টু হচ্ছে I2 ডিভাইডেড বাই R, কিন্তু লেন্থটা আর লিখবো না। কেন লিখবো না, কারণ এটা তো বলছে একক দৈর্ঘ্যে, তার মানে লেন্থের মান কত হয়ে যাবে 1। তাহলে এটা যেহেতু 1 হয়ে যাবে, তাহলে তার আর লিখার দরকার নাই। তাহলে প্রশ্নটা পরে একটু খেয়াল করো যে তারা আসলে কি বল জানতে চাচ্ছে, মুড বল নাকি একক দৈর্ঘ্য বল। যখন মুড বল জানতে চাবে তখন Lটা অবশ্যই দিতে হবে, কিন্তু যখন একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল জানতে চাবে তখন আর L দেওয়ার দরকার নাই, তখন Fটা আসবে μ0/2π ইন্টু হচ্ছে I1 I2 ডিভাইডেড বাই হচ্ছে R। আশা করি এতটুকু সবাই বুঝছো। তাহলে এটা আকর্ষণ নাকি বিকর্ষণ, এটা কিসের উপর নির্ভর করে, যে তারা কি একই দিকে তড়িৎ প্রবাহিত করে নাকি বিপরীত দিকে। একই দিকে হলে আকর্ষণ, বিপরীত দিকে হলে বিকর্ষণ। বাট বলের পরিমাণটা কত, মুড বললে μ0/2π ইন্টু I1 I2 বাই R ইন্টু L, আর একক দৈর্ঘ্যে বল বললে μ0/2π ইন্টু I1 I2 বাই R ইন্টু হচ্ছে L থাকবে না। এই যে এখানে আসলে বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত করতেছিল, এটা PQ উপরের দিকে আর RSটা নিচের দিকে। আমি আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, চলো আমরা একটা প্রবলেম সলভ করি। এই যে এখানে বলের পরিমাণটা দেওয়া আছে, আমি একটু লিখে ফেলি, তাও এই জায়গাটা একটু দেখাই ফেলি। লেখাটা হচ্ছে এমন যে পরস্পর হতে R মিটার ব্যবধানে দুইটার দূরত্ব R, অবস্থিত দুটি তারের মধ্য দিয়ে যদি I1 এবং I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, একটা I1 এবং I2, তবে তাদের মধ্যকার আকর্ষণ বল। আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে একই দিকে বলাটা ইম্পর্টেন্ট। আসলে একই দিকে বললে আকর্ষণ বল, আর যদি বিপরীত দিকে বলে তাহলে বিকর্ষণ বল। আর অবশ্যই μ0/2π ইন্টু I1 I2 বাই R ইন্টু L যেহেতু দেওয়া হয়েছে না, তাহলে এটা অবশ্যই একক দৈর্ঘ্যে হিসাব করতে হবে। এবং এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করো, F এর সাথে এই R এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, এবং F এর সাথে R এর সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে F1/F2 ইকুয়াল আসবে R2/R1। আশা করি এতটুকু সবাই বুঝছো। আচ্ছা, আমরা একটা প্রবলেম সলভ করব, সবাই একটু দেখো। প্রথম পরিবাহীর মধ্য দিয়ে 10 এম্পিয়ার, ইট মিনস এটা হচ্ছে I1 এর মান, এই যে এটা হচ্ছে I1 এর মান, এটা উপরের দিকে 5 এম্পিয়ার, এটা হচ্ছে I2, তাদের মধ্যবর্তী এটা হচ্ছে R 6 সেন্টিমিটার, এটা অবশ্যই মিটারে নিতে হবে। পরের চিত্রটা সেম, চিত্র 2 যেটা, এটা উপরের দিকে 10 এম্পিয়ার, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে এটা নিচের দিকে চলে আসছে। তাহলে এটা আর এটার মধ্যে পার্থক্যটা কি, এটা দুটো একই দিকে, এটার একটা উপরের দিকে একটা নিচের দিকে, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে R, দুটো দেখানো হয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্ন, উপরিক্ত তার দুটির প্রতি একক দৈর্ঘ্যে, আই হোপ তোমরা তারা চিনতে পারছো, প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তাহলে একক দৈর্ঘ্যে যেহেতু বলছে, F বের করার ইকুয়েশন কি, μ0/2π ইন্টু হচ্ছে I1 ইন্টু হচ্ছে I2 ডিভাইডেড বাই হচ্ছে R ইন্টু হচ্ছে L। তোমরা একটু খেয়াল করে দেখবা, এখানে সব দেওয়া হয়ে গেছে, যেহেতু সব দেওয়া হয়ে গেছে তাহলে আমরা অবশ্যই কী বের করতে পারবো, L তো লিখবো না, সরি, একক দৈর্ঘ্য বলছে, আমি কী করতেছি, একক দৈর্ঘ্য বলে তো L লিখতে হয় না। এখানে I1 দেওয়া আছে, I2 দেওয়া আছে, R দেওয়া আছে 6 সেন্টিমিটার, এটা অবশ্যই মিটারে নিতে হবে। আর μ0 মান তো আমরা জানি 4π ইন্টু 10⁻⁷। তারপরে চিত্র 1 এবং চিত্র 2 এর RS পরিবাহীর একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলের দিক একই হবে না, দিক একই হবে না, উপযুক্ত সূত্র প্রয়োগ করে ব্যাখ্যা করো। এটা অবশ্যই চেঞ্জ একই হবে না, এটা বোঝাই যায়। এই RS পরিবাহীর উপর যদি বল পরিমাণ দিক হিসাব করি, এটার দিক যেদিকে হবে এটা তো হবে এইদিকে, যেহেতু আকর্ষণ হতেছে, আর এটা যেহেতু বিকর্ষণ হতেছে, এটার দিক হবে এইদিকে। এটা কেন এইদিকে হবে আমরা অলরেডি পড়ে ফেলছি। সো তোমরা অবশ্যই চিত্র অঙ্কন করে একটু বলে দিতে হবে, চুম্বক ক্ষেত্রের জন্য ডট নাকি ক্রস, Fটা বামে নাকি ডানে একটু লিখে দিও, এবং লিখে দিয়ে বলে দিও যে অবশ্যই একই দিকে হবে কিনা।
আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকো, আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমরা সব বুঝছো কিনা। যদি না বুঝে দেখো তাহলে কোন জায়গাটা বুঝছো না আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে এটা আবার রিপিট করার। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো।